আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা সবাই? সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত। তো আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর নিয়ে। তো তোমরা একটু কমেন্ট করে জানাই দাও যে আমার লাইভ ক্লাস তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস তোমরা ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা সবাই কেমন আছো, তোমাদের শরীর কেমন আছে এবং তোমাদের পরিবারের সবাই কেমন আছে, এটা আমাকে দ্রুত কমেন্ট করে জানাই দাও। তো আমি একটু চেক করি তোমাদের কমেন্টগুলো। তো একটু টেকনিক্যাল ফল্টের কারণে একটুখানি লেট হয়ে গেল আমাদের আজকে লাইভে আসতে। তো আশা করি সমস্যা নাই। তোমরা আমার এই লাইভের লিঙ্কটা তোমাদের যে গ্রুপ আছে বা তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে যারা কিনা আমাদের 10 মিনিট স্কুল ক্র্যাশ কোর্সে যুক্ত, তাদের সাথে একটু শেয়ার করে দাও, তাহলে সরাসরি তারাও ওই লিঙ্ক থেকে সরাসরি হচ্ছে আমাদের ক্লাসে জয়েন করতে পারবে। তো যাই হোক, তো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। তো আমরা এর আগে ভেক্টরের 3টা ক্লাস নিয়েছিলাম, আজকে চতুর্থ ক্লাস খুব সম্ভবত। ওকে, তো সবাই আমরা চলে আসলাম। ওকে, তোমাদের কমেন্টগুলো একটু দেখি যে কারা কারা আমাদের সাথে লাইভে চলে আসছে। সবাই এক্স্যাক্টলি আজকে লাইভে চলে আসো, আজকে মেবি 4th ক্লাস এক্স্যাক্টলি। তো সবাই লাইভে চলে আসো, সুন্দর করে ক্লাস নিব আমরা আজকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, তো আমি ভেক্টর নিয়ে কথা বলছিলাম। তো আমরা আজকে ভেক্টরের লব্ধি নির্ণয়ের কিছু ম্যাথ প্রবলেম সলভ করব, যে ম্যাথ প্রবলেমগুলো আমাদের লব্ধি বের করতে বা লব্ধি ব্যাপারটা কি সেটা আরও অনেক ডিপলি আমরা জানতে পারবো, এবং লব্ধির যে ক্যালকুলেশনগুলো কিভাবে করে বা লব্ধির ক্যালকুলেশন করে যে লব্ধির মানগুলো কিভাবে বের করে সেগুলো আমরা অনেক ভালো দেখবো। তো মেইনলি আমরা আজকে ম্যাথমেটিক্যাল জ্ঞান আমরা অনেক ভালো করে জানতে পারবো লব্ধি সম্পর্কে আজকের ক্লাসটা করার মাধ্যমে। তো আমরা শুরু করি তাহলে। একটু মনে করাই দিই, আমরা জানি যে দুইটা ভেক্টরের লব্ধি আমরা সামান্তরিক সূত্রের মাধ্যমে বের করতে পারি। সামান্তরিক সূত্র, তো সামান্তরিক সূত্র কেমন ছিল খেয়াল করবা। এই ছিল একটা ভেক্টর, আমি ধরলাম এই ভেক্টরের নাম, এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, যে এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর। তো এটা মনে করো আমাদের আরেকটা ভেক্টর, ধরো এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, কিউ। ওকে, আর এই যে দুটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যে দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের আলফা হয়, তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমাদের লব্ধি কাজ করা হচ্ছে এই দুইটা ভেক্টর দিয়ে অঙ্কিত সামান্তরিকের। দেখো, এই দুটা ভেক্টর দিয়ে আমরা মনে মনে একটা সামান্তরিক অঙ্কন করলাম। এই মনে মনে সামান্তরিকের কর্ণ বরাবর, এই মনে মনে সামান্তরিকের দেখো এই বিন্দু থেকে যদি আমরা কর্ণ ড্র করি, এই কর্ণ বরাবর হচ্ছে আমাদের লব্ধিটা কাজ করে, কর্ণ বরাবর আমাদের লব্ধিটা কাজ করে। তো এই কর্ণ বরাবর লব্ধি কাজ করে, তো এইটাকে ধরলাম আমরা আর, এই লব্ধিকে আমি ধরলাম আর। তো এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, এটা যদি আর ভেক্টর হয়, তো আর কে আমরা বলবো পি আর কিউবের লব্ধি। তো এই ব্যাপারটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখি, যে পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুটাকে যোগ করলে ভেক্টর যোগ, এই যোগটাকে বলে কিন্তু ভেক্টর যোগ। তো ভেক্টর যোগ করলে আর ভেক্টর পাওয়া যায়। মানে এই যে লব্ধি বললাম, পি আর কিউবের লব্ধি যে আমি আর বললাম, এটাকে ম্যাথমেটিক্যালি আমি এভাবে লিখতে পারি, পি প্লাস কিউ, পি ভেক্টর যোগ কিউ ইজ ইকুয়াল টু আর। তাহলে পি আর কিউ কে ভেক্টর যোগ করলে লব্ধি ভেক্টর পাওয়া যায়। এই লব্ধি ভেক্টরের মানের ফর্মুলা আমরা জানি, মান। তো লব্ধি ভেক্টরের মানের ফর্মুলা কি ছিল, হালকা সামারি করি লাস্ট ক্লাসটা। মানের ফর্মুলা কি ছিল, লব্ধির মান। তো লব্ধি একটা ভেক্টর রাশি, এর মানও সম্ভব, আবার এর কি সম্ভব, এর দিকও সম্ভব। আচ্ছা, তো মান যেটা, মানকে আমি প্রকাশ করেছি আর দ্বারা, মান বলতে আর বোঝায় আর দিক বলতে বোঝায় অ্যাঙ্গেল থিটা। মনে রাখবা, ভেক্টরের ক্ষেত্রে লব্ধির দিক বলতে কি বোঝায়, অ্যাঙ্গেল থিটা, আর মান বলতে আর এর ভ্যালু বোঝায়। তো মান বলতে আর এর ভ্যালু বোঝায়। তো ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু লব্ধি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ, কজ অফ আলফা। এগুলো সবাই আমরা জানি। আর থিটা মানে কি, থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর অ্যান্ড এ ভেক্টর। তাহলে খেয়াল করবা, লব্ধি ভেক্টর আর যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা থিটা বলি। তো মনে করো আর এর সাথে কিউ এর অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা। এই থিটা বের করে কেমনে, এই থিটা বের করে হচ্ছে ট্যান এর ফর্মুলা দিয়ে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এরকম একটা দাগ চিহ্ন দিতে হয়, ভাগ চিহ্ন। তো অ্যাঙ্গেল থিটা যেই ভেক্টরটার সাথে
অ্যাঙ্গেল থিটা কিন্তু কিউবের সাথে উৎপন্ন হয়েছে, যার সাথে অ্যাঙ্গেল থিটা সে নিচে একা থাকবে, উপরে থাকবে বাদ বাকিটা। বাদ বাকি ভেক্টর কোনটা? পি। বাদ বাকি ভেক্টরের সাইন আলফা, উপরে থাকবে পি সাইন আলফা, আর নিচে হচ্ছে ওই বাদ বাকি ভেক্টরের কজ আলফা, মানে কি বলতো? পি কজ আলফা। তো এখান থেকে আমরা ট্যান থিটা থেকে থিটা বের করতে পারি, এই যে থিটা, আর এখান থেকে আমরা আর বের করতে পারি। তাহলে লব্ধির মান এবং দিক দুইটাই আমরা বের করতে পারি। এটা হচ্ছে আমার লব্ধির মানের ফর্মুলা, এটা হচ্ছে আমার লব্ধির দিকের ফর্মুলা। এগুলো আমরা লাস্ট ক্লাসে অবশ্যই পড়ছিলাম খুব ডিটেলসে। তো আমরা এই টাইপের ম্যাথ প্রবলেম সলভ করবো। দেখো লেখো। ওকে, এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা সবাই জানি। তো এবার আমরা ম্যাথ করার চেষ্টা করি। তো খেয়াল করবা প্রথম ম্যাথ, 1 নাম্বার ম্যাথ লেখো। প্রথম ম্যাথ বা 1 নাম্বার ম্যাথ। ওকে, সবাই আমরা মেনশন দাও, সব ফ্রেন্ডদেরকে মেনশন দাও, তাহলে তারাও হচ্ছে ক্লাসগুলোতে জয়েন করতে পারবে। ফ্রেন্ডদেরকে মেনশন দাও। তো লেখো কোশ্চেন, লিখবা কোনো বিন্দুতে ক্রিয়ারত মানে একটা বিন্দু থেকে দুটো ভেক্টর কাজ করে, দুইটি ভেক্টর যার প্রথমটির মান দ্বিগুণ করলে, এবং দ্বিতীয়টিকে 16 একক বৃদ্ধি করলে, লিখবা লব্ধির দিক বা ডিরেকশন অপরিবর্তনীয় থাকে। রাইট? ওকে, তারপর বলছে দ্বিতীয় ভেক্টরটির মান নির্ণয় করো। দ্বিতীয় ভেক্টরটির মান নির্ণয় করো। লিখে নাও, নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। লিখে নাও, কোশ্চেন। না, কোনো ব্লার নাই, কেবল শুরু হয়েছে ক্লাস, আগে কিছুই করে নাই, আগে তেমন কিছু করে নাই। হ্যাঁ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আগে তেমন কিছুই করে নাই। ওকে, আগে আমরা তেমন কিছুই করে নাই, চিন্তা করার কোনো কারণ নাই। লিখে নাও, দ্রুত লিখে নাও। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন, কোশ্চেন। আচ্ছা, তো আমরা শুরু করি। দেখো কি বলছে, যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর একটা বিন্দুতে কাজ করে। তাহলে মনে করো এই একটা পয়েন্ট, তো ধরো এটা হচ্ছে আমার প্রথম ভেক্টর, তো ধরলাম এই প্রথম ভেক্টরটা হচ্ছে আমার পি ভেক্টর, প্রথম ভেক্টর। আর মনে করো এটা পিতে নিচে লিখি, এই যে পি ভেক্টর। আর এটা মনে করো আমাদের দ্বিতীয় ভেক্টর পি আর কিউ, দ্বিতীয় ভেক্টর যার নাম আমি ধরলাম হচ্ছে কিউ ভেক্টর, এই হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তো দুইটা ভেক্টর পি এবং কিউ, তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। এই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে আমি ধরলাম হচ্ছে আলফা, এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ভালো কথা। তো আমরা জানি পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয়, এদের লব্ধি কাজ করবে এদের মাঝ বরাবর। তো ধরলাম পি এবং কিউ এর দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর, ধরো এই বরাবর কাজ করবে লব্ধি, ধরলাম লব্ধি কাজ করবে এই বরাবর। এটা হচ্ছে আমাদের লব্ধিটা, লাল ভেক্টর দিয়ে আমরা লব্ধি বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, তো এখন এটা তো আমরা বুঝলাম। এটা গেল হচ্ছে কেস নাম্বার 1, এটা হচ্ছে প্রথম কেস নাম্বার 1। তো দ্বিতীয় কেসে বলছে যে প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করা হয়েছে। দেখো এই যে প্রথম ভেক্টরের মান দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ। তাহলে প্রথম ভেক্টর ছিল কত? পি। তাহলে পি কে ডাবল করলে কি হবে? 2p হয়ে যাবে না? 2p। তাহলে খেয়াল করবা, পি কে ডাবল করা হয়েছে প্রথম ভেক্টরকে। তাহলে কেস নাম্বার 2 তে
প্রথম ভেক্টরকে ডাবল করা হয়েছে, তাহলে পি কে ডাবল করা হয়েছে, বড় হয়ে গেছে। দেখো পি কে মোটামুটি আমরা ডাবল করে ফেললাম, এই যে ডাবল করে ফেললাম, অনেক বড় করে ফেললাম। তাহলে প্রথম ভেক্টরকে আমরা ডাবল করে ফেললাম, ডাবল। এই যে আমার পি কে আমরা ডাবল করলাম, পি কে ডাবল করলে কি হয়ে যাবে, পি কে ডাবল করলে এই বরাবর এখন 2isp ভেক্টর কাজ করে। আর দ্বিতীয় যে ভেক্টরটা, একে আমরা 16 একক বৃদ্ধি করছি, মানে 16 প্লাস 16 করছি। দ্বিতীয় ভেক্টরটা ছিল কিউ, দ্বিতীয় ভেক্টরের মান ছিল কিউ, একে আমরা 16 একক বাড়াইছি। তাহলে নতুন যে ভেক্টরটা এই বরাবর কাজ করবে, এই যে এই বরাবর কিউ বরাবর এই বরাবর কাজ করবে নতুন যে ভেক্টরটা, নতুন নিউ যে ভেক্টর, এইটুকু ছিল কিউ, আগে ছিল কিউ, তাহলে এখন হবে পুরোটা ভেক্টর হবে 16 একক বৃদ্ধি, মানে এই বরাবর ভেক্টর কাজ করবে কিউ প্লাস 16, রাইট? আচ্ছা, তো আগেও এই দুই কালো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল কত, আলফা। তো এখনো যেহেতু কোশ্চেনে কিছু বলে দেওয়া হয় নাই, এই দুই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা আলফায় ধরবো, এই হচ্ছে আমাদের আলফা, এইটুকু আমরা বুঝলাম। তো এই যে আমার 2p ভেক্টর আর এই যে আমার কিউ প্লাস 16 ভেক্টর, এই দুইটা ভেক্টরে কি থাকবে, লব্ধি থাকবে, লব্ধি। আর লব্ধি কাজ করবে হচ্ছে মাঝ বরাবর, মানে এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। তো কোশ্চেনে বলছে কেস 1 এর যে লব্ধি, এই কেস 1 এর লব্ধির দিক আর কেস 2 তে লব্ধির দিক অপরিবর্তনীয় থাকবে, মানে একই থাকবে। দেখো এই যে লব্ধির দিক অপরিবর্তনীয় থাকে, মানে একই থাকবে। কেস 1 এর লব্ধির দিক, লব্ধির সাথে প্রথম ভেক্টরের মধ্যবর্তী কোণকেই তো আমি লব্ধির দিক বলতে পারি। লব্ধির সাথে এই যে প্রথম ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা লব্ধির দিক বলতে পারি। এই যে থিটা অ্যাঙ্গেল যা, এক্ষেত্রে আমার থিটা অ্যাঙ্গেল তাই হবে, মানে লব্ধির দিক একই থাকবে। কোশ্চেনে বলছে যে লব্ধির সাথে প্রথম ভেক্টরের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তো এক্ষেত্রেও কেস নাম্বার 2 তেও প্রথম ভেক্টরের মান দ্বিগুণ করার পর, দ্বিতীয় ভেক্টরের মান 16 একক বাড়ানোর পর, সেকেন্ড কেসেও হচ্ছে আমার এই লব্ধির দিকটা অর্থাৎ থিটাটা একই থাকবে, লব্ধির দিক বা থিটা একই থাকবে। এই ছিল আমাদের প্রশ্ন। যদি এমন হয় তাহলে আমাদের এই যে দ্বিতীয় ভেক্টর মানে কিউ এর মান আমাদের বের করতে বলছে, দ্বিতীয় ভেক্টরটার মান বা কিউ এর মান আমাদেরকে বের করতে বলছে, তাহলে আমরা বের করার চেষ্টা করি। কিউ এর মান আমাদের বের করতে বলছে, তো কিউ এর মানটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে খেয়াল করবা, আমরা এই ক্ষেত্রে এই যে কেস নাম্বার 1 এর জন্য আমরা ফর্মুলা লিখতে পারি। কেস নাম্বার 1 মানে এই কেসের জন্য, এই চিত্রের জন্য tan এর ফর্মুলা লেখো প্রথম কেস নাম্বার 1 এর জন্য। তো কেস নাম্বার 1 এর জন্য তুমি কি করতে পারো, tan এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। tan থিটা ইজ ইকুয়াল টু এটা কি দিবা, দাগ দিবা, এই দেখো দাগ দিলা, tan থিটা ইজ ইকুয়াল টু দাগ দিলা। তাহলে খেয়াল করবা, থিটা কার সাথে আছে, পি এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল থিটা সে নিচে একা থাকবে, তাহলে নিচে আমার পি থাকবে, আর উপরে থাকবে বাদবাকি কোনটা, কিউ। বাদবাকিটার সাইন আলফা, তাহলে কিউ এর সাইন আলফা, তাহলে বাদবাকিটার সাইন আলফা, আর নিচে থাকবে হচ্ছে ওই বাদবাকিটার কজ আলফা, মানে কিউ কজ আলফা। বুঝলাম এইটুকু। কেস নাম্বার 1 এর জন্য tan এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম, থিটা বের করার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম কেস নাম্বার 1 এর জন্য। এবার আমরা কেস নাম্বার 2 এর জন্য অ্যাপ্লাই করব। তাহলে কেস নাম্বার 2 খেয়াল করবা, এই যে কেস নাম্বার 2, কেস নাম্বার 2 এর জন্য আমরা tan এর ফর্মুলা অ্যাপ্লাই করব, এই যে এই দিকের ফর্মুলা অ্যাপ্লাই করব, tan থিটা। এখানে tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, tan থিটা ইজ ইকুয়াল টু এই যে কেস নাম্বার 2 এর জন্য থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, এটা দাগ দিবা, এটা ভাগ চিহ্ন দিবা। তো থিটা যার সাথে উৎপন্ন, খেয়াল করবা, এই থিটা কার সাথে উৎপন্ন করছে কেস নাম্বার 2 তে থিটা কিন্তু 2p এর সাথে উৎপন্ন করছে। তো থিটা যার সাথে সেই নিচে একা থাকবে, এই যে একা থাকলো। উপরে থাকবে বাদবাকি কোনটা, বাদবাকি ভেক্টর কিন্তু কিউ প্লাস 16। দেখো এই কেস নাম্বার 2 তে বাদবাকি ভেক্টর কিন্তু কিউ প্লাস 16, তাহলে উপরে থাকবে বাদবাকিটার, তাহলে কিউ প্লাস 16 বাদবাকিটার সাইন আলফা, উপরে থাকবে বাদবাকিটার সাইন আলফা, আর নিচে থাকবে ওই বাদবাকি মানে কিউ প্লাস 16 কজ আলফা। বোঝা গেল? তাহলে একা থাকলো কি 2p, কারণ থিটা 2p এর সাথে উৎপন্ন করছে। বোঝা গেল? তাহলে এইটাকে দিলাম হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ, এইটাকে দিলাম হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে খেয়াল করবা, 1 এবং 2 নম্বর সমীকরণের বাম পক্ষ সেম। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণের বাম পক্ষ যদি সেম হয়, তাহলে অবশ্যই ডান পক্ষ সেম হতে বাধ্য। ডান পক্ষ সেম হওয়ার অর্থ এটার ডান পক্ষ হচ্ছে আমার, দেখো তাহলে 1 এবং 2 নং সমীকরণ হতে পাই 1 এবং 2 নং হতে পাই, 1 এবং 2 নং হতে আমরা পাই লিখবা ডান পক্ষ সেম মানে বাম পক্ষ সেম হবে। এই বাম পক্ষ হচ্ছে আমার কিউ সাইন আলফা, বাম পক্ষ কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। 1 এর বাম পক্ষ লিখলাম আমরা ইজ ইকুয়াল টু 2 এর ডান পক্ষ, 1 এর ডান পক্ষ লিখলাম আমরা ইজ ইকুয়াল টু 2 এর ডান পক্ষ। 2 এর ডান পক্ষ হচ্ছে আমার কিউ প্লাস 16 সাইন আলফা, নিচে হচ্ছে আমার 2isp প্লাস কিউ প্লাস 16 কজ আলফা, 2isp প্লাস কিউ প্লাস 16 কজ অফ আলফা। বুঝলাম আমরা, বাম পক্ষ সেম মানে ডান পক্ষগুলো সেম হতে হবে। এখান থেকে খেয়াল করবা, সাইন আলফা ক্যান্সেল, সাইন আলফা কাটা। তাহলে বাম পক্ষে দেখো আমি একটা স্কিপ করি, এখান থেকে দেখো সাইন আলফা ক্যান্সেল, এই যে সাইন আলফা
আর এই যে সাইন আলফা কাটাকাটি করা যায়, কাটাকাটি করে বাদ দেওয়া যায়, কাটাকাটি করে আমরা বাদ দিয়ে দিলাম। এবার আমরা আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ, তাহলে খেয়াল করবা আড়াআড়ি গুণ করবো। আড়াআড়ি গুণ মানে হচ্ছে দেখো এই কিউ এর সাথে নিচের এই টার্মটা গুণ করবা, ইজ ইকুয়াল টু, আড়াআড়ি গুণ তো বুঝো ক্লাস 6-7 এ করছো, কিউ এর সাথে এই টার্মটা গুণ করবা, ইজ ইকুয়াল টু কিউ প্লাস 16 এর সাথে এটা গুণ করবা। তাহলে কিউ এর সাথে এই টার্মটা গুণ করতে কি হবে, 2p কিউ, 2p কিউ গুণ করলে হবে 2p কিউ প্লাস, তারপর এখানে হবে হচ্ছে আমার খেয়াল করবা, এখানে আমাদের হবে হচ্ছে তোমার একবারে করবো না, একবারে করার দরকার নেই, তাহলে একবারে করার দরকার নেই, ভেঙে ভেঙেই করি, তাহলে তোমার বুঝতে কষ্ট হবে। তাই কিউ কিউ দিয়ে গুণ করবো আমরা, 2p প্লাস কিউ প্লাস 16, 2p প্লাস কিউ প্লাস 16 কজ অফ আলফা। দেখো আমরা আড়াআড়ি গুণ করতেছি, ইজ ইকুয়াল টু মানে এটার সাথে এটা গুণ করলাম, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কিউ প্লাস 16 ইন্টু পি প্লাস কিউ কজ অফ আলফা, পি প্লাস কিউ কজ অফ আলফা। এইটুকু আমরা বুঝলাম, এইটুকু আমরা বুঝলাম। তো এবার কি করবা, তো এবার কি করবা, ক্যালকুলেশন আমি মুছলাম, হ্যাঁ এটা আমাদের আপাতত দরকার নেই, ক্যালকুলেশনটা আমাদের দরকার, খাতায় তো তোলা আছে তোমার খাতায়। এবার আমরা ক্যালকুলেশন করবো, তাহলে খেয়াল করবা তাহলে এখান থেকে আমরা কিউটা তো বাইরে থাকলো, আগে ভিতরটুকু কি গুণ করে নিই, তাহলে ভিতরটুকু করে গুণ করলে কি হবে, 2p প্লাস কিউ আর কজ আলফা গুণ করলে হবে কিউ কজ আলফা, ভালো কথা। আর 16 আর কজ আলফা গুণ করলে হবে প্লাস 16 কজ আলফা, ভালো কথা, ইজ ইকুয়াল টু, এবার ডান পক্ষেটুকু গুণ করব, কিউ এর সাথে পি গুণ করবা হবে পি ইন্টু কিউ, কিউ এর সাথে কিউ কজ আলফা গুণ করবা হবে কিউ স্কোয়ার কজ আলফা, তারপরে হচ্ছে 16 সাথে পি গুণ করবা হবে 16p প্লাস, তারপরে 16 সাথে কিউ কজ আলফা গুণ করবা হবে 16q কজ আলফা, 16q কজ আলফা। ব্যাপারটা বুঝছো? এবার খেয়াল করবা, এবার ডান পক্ষে গুণ করবা, কিউ এর সাথে 2p গুণ করলে হবে 2pq প্লাস কিউ এর সাথে কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার কজ আলফা প্লাস কিউ এর সাথে গুণ করলে হবে 16q cos আলফা ইজ ইকুয়াল টু, বাদ বাকিগুলো সেম, বাদ বাকিগুলো হচ্ছে pq প্লাস কিউ স্কোয়ার cos আলফা প্লাস 16p প্লাস 16q cos আলফা। এইটুকু আমরা বুঝলাম, এইটুকু আমরা ইজিলি বুঝলাম। এবার দেখবা অনেক কিছু কাটাকাটি যাবে, দেখো অনেক কিছু কাটাকাটি যাবে, এখান থেকে দেখো কিউ স্কোয়ার cos আলফা আর এখান থেকে দেখো কিউ স্কোয়ার cos আলফা কাটাকাটি গেল, দেখছো মজা না? তারপর 16q cos আলফা কাটাকাটি গেল, দেখছো মজা না? তাহলে খেয়াল করবা বাম পাশে কি থাকলো, বাম পাশে হচ্ছে আমার টুয়াইস pq পড়ে থাকলো, বাম পাশে আমার টুয়াইস pq পড়ে থাকলো। আর ডান পাশে খেয়াল করবা, ডান পাশে কে পড়ে আছে, ডান পাশে আমার pq আর 16p পড়ে আছে, pq আর 16p এই দুটো খালি কাটাকাটি যায় নাই, তাহলে pq আর হচ্ছে 16p বাকি থাকলো। এবার খেয়াল করবা এই pqটারে বামে নিয়ে আসতে হবে মাইনাস pq, তাহলে এই যে মাইনাস pq ইজ ইকুয়াল টু 16p, তাহলে দুইটা pq থেকে একটা pq বাদ দিলে কি থাকবে, একটা pq থাকবে, তাহলে একটা pq ইজ ইকুয়াল টু 16p। এই দেখো আমরা কিউ এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে p ক্যান্সেল, তাহলে কিউ ইকুয়াল টু থাকবে হচ্ছে 16, তাহলে কিউ ইকুয়াল টু 16, কিউ মানে হচ্ছে আমার দ্বিতীয় ভেক্টর, প্রথম ভেক্টরকে ধরছিলাম p আর দ্বিতীয় ভেক্টরকে ধরছিলাম কিউ, তাহলে আমাদের দ্বিতীয় ভেক্টরটার মান বের করতে বলছে, মান বা ভ্যালু, এই যে আমরা মান বা ভ্যালু আমরা বের করে ফেললাম। বলো বুঝতে পারছি কিনা, আমরা নেক্সট ম্যাথে চলে যাব। বলো বুঝতে পারছি কিনা? আজকে স্টুডেন্ট কম কেন, মজা না বলো তো? একটু বড় ক্যালকুলেশন, বাট কিন্তু অত কঠিন না, কিন্তু একটু বড় ক্যালকুলেশন মানি বিশ্বাস করি ভাইয়া, কিন্তু অত কঠিন না, কিন্তু সেম টাইপের আরেকটা করাই দিই, সেম টাইপের আরেকটা করাই দিই, হ্যাঁ আরেকটা করে দিই সেম টাইপের। তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট, তোমরা এটা বুঝে গেলা, অনেক ভালো স্টুডেন্ট, ভেরি গুড। এবার দেখো, এবার হচ্ছে আমরা 2 নাম্বারটা করে দিই, দেখো খেয়াল করবা 2 নাম্বারটা, ঠিক আছে 2 নাম্বারটা করে দিই। 2 নাম্বারটা কি বলছে দেখো, কোন বিন্দুতে সেকেন্ড ম্যাথ দ্রুত দেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত লিখবা 3p এবং 2p দুটা বল, 3p এবং 2p লিখবা বল দয়ের লিখবা লব্ধি হচ্ছে আর, লব্ধি হলো হচ্ছে আর, ওকে ভালো কথা। তারপরে দেখো প্রথম বলের মান দ্বিগুণ করলে
লব্ধির মানও দ্বিগুণ হয়, লিখে নাও। প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, লব্ধির মানও দ্বিগুণ হয়। ভালো কথা। তাহলে আমাদের বের করতে বলছে যে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। লিখে নাও, বলদ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। দেখো খুবই মজা, এটাও খুব মজার অঙ্ক। আগেরটার মতন সিমিলার একটা ম্যাথ করাচ্ছি যাতে একটু কনফিডেন্সটা বাড়ে, আর কিছুই না, যাতে একটু কনফিডেন্সটা বাড়ে। আচ্ছা, এবার দেখবা এটা কিন্তু অনেক কমন একটা ম্যাথ, এটা অনেকের উত্তর মনে হয় মুখস্থ, অনেক কমন একটা ম্যাথ এটা। এক্স্যাক্টলি, আল নাহিয়ান আহাদ সবার আগে উত্তর দিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি, নাহিদ হাসান। আচ্ছা, না না না, ব্লান না, অনেকে এটা পারো, অনেকেই এটা পারো, ভেরি গুড, অনেকে এটা পারো। তো খেয়াল করবা, কোন বিন্দুতে ক্রিয়ারত 3p এবং 2p বলের লব্ধি হচ্ছে r। তাহলে আমরা প্রথম বলটা হচ্ছে 3p, সেকেন্ড বলটা হচ্ছে 2p। আমরা আঁকি, দ্রুত আঁকি। এই হচ্ছে আমাদের, দেখো এই হচ্ছে মনে করো আমাদের 3p, প্রথম বলটা হচ্ছে 3p আর দ্বিতীয় বলটা হচ্ছে আমাদের 2p। তাহলে মনে করো এই বরাবর আরটা ভেক্টর কাজ করে, এটা হচ্ছে আমাদের 2p, এই হচ্ছে আমাদের 2p। তাহলে দুটো ভেক্টর 3p আর 2p, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা ধরলাম হচ্ছে আলফা। এটা গেল কেস নাম্বার 1 এর অবস্থা। পরবর্তীতে কি করা হয়েছে, প্রথম বলের মান দ্বিগুণ করছি আমরা, প্রথম বলের মান দ্বিগুণ। প্রথম বল কত, 3p, এটাকে দ্বিগুণ করলে কত হবে, 3p × 2 মানে 6p। তাহলে প্রথম বলের মান দ্বিগুণ করছি, প্রথম বলের মান। তাহলে প্রথম বলের মান আমরা ডাবল করে ফেলি, এই দেখো আমি ডাবল করে ফেললাম। তো 3p ছিল, ডাবল করলে কত হবে, 6p হবে। প্রথম বলের মান ডাবল করলাম, প্রথম বলের মান ডাবল করলাম, দ্বিতীয় বলের কিছু বলে নাই। দ্বিতীয় বলটা আগেও 2p থাকলে এখনো 2p আছে, এই যে আমাদের আগেও 2p থাকলে এখনো 2p আছে। দ্বিতীয় বলটা আমাদেরকে চেঞ্জ করতে বলে নাই, দেখো 2p আছে। জাস্ট প্রথম বলটা বলছে আমাদের দ্বিগুণ করা হলে, বলছে লব্ধির মানও দ্বিগুণ হবে, লব্ধির মানও দ্বিগুণ হবে। তাহলে খেয়াল করবা, প্রথম ক্ষেত্রে 3p আর 2p লব্ধি যদি হয় আমার r, দেখো দেখে নাও ছোট বন্ধুরা, যে প্রথম ক্ষেত্রে 3p আর 2p লব্ধি যদি হয় r, দ্বিতীয় ক্ষেত্রে 6p আর 2p লব্ধি হবে কত বলো তো, ডাবল হয়ে যাবে। লব্ধির মানটা ডাবল হয়ে যাবে। তো লব্ধির মানটা ডাবল করে ফেলো, 2 r করে ফেলো, হয়ে গেল। আচ্ছা, একটু মনে রাখবা, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা আলফা ধরছি, আমাদের এইটাই বের করতে হবে। এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা আলফা ধরছি, এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, আমাদের এইটাই বের করতে হবে, আলফার মানটাই আমাদেরকে বের করতে হবে। তো খুবই সহজ ম্যাথ, খুবই সহজ। তাহলে এই যে প্রথম ক্ষেত্রে আমরা লব্ধির ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, লব্ধি স্কয়ার মানে r স্কয়ার, লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের স্কয়ার মানে 3p স্কয়ার, প্রথম ভেক্টরের মানের স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের স্কয়ার মানে 3p হোল স্কয়ার, দ্বিতীয় ভেক্টরের মানের হোল স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম ভেক্টরের মান মানে 3p, 2 ইনটু প্রথম ভেক্টরের মান ইনটু দ্বিতীয় ভেক্টরের মান মানে 2p, 2 ইনটু 3p ইনটু 2p ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের cos মানে কত বলো তো, cos অফ আলফা। সহজ, r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখান থেকে খেয়াল করবা, r স্কয়ার ইজ ইকুয়াল টু 3p এর হোল স্কয়ার মানে কি 9p স্কয়ার, 9p স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার মানে কত 4p স্কয়ার, 4p স্কয়ার প্লাস 3 দুগুণী 6, 6 দুগুণী 12, তাহলে 12p স্কয়ার cos আলফা আমরা লিখতে পারি। তারপরে খেয়াল করবা, এখান থেকে r স্কয়ার ইজ ইকুয়াল টু 9p স্কয়ার আর 4p স্কয়ার যোগ করলে কত হয়, 9 আর 4 যোগ করলে কত হয়, 9, 10, 11, 12, 13, তাহলে 13p স্কয়ার, তাহলে 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos অফ আলফা আমরা লিখতে পারি। ওকে, তারপরে একটু খেয়াল করবা, তারপরে এই দুই সাইড থেকে p স্কয়ারটা কমন নেওয়া যায়, তাহলে বাম পক্ষে আমার r স্কয়ার, আর এই দুই সাইড থেকে আমরা p স্কয়ারটা কমন নিতে পারি, তাহলে p স্কয়ারটা কমন নিলে 13 প্লাস 12 cos আলফা, তাহলে 13 প্লাস 12 cos অফ আলফা আমরা লিখতে পারি। তো এইটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। তো এইটা দেখো, খেয়াল করবা, আমরা প্রথম কেসে বা ইনিশিয়াল কেসের জন্য আমরা এই ক্যালকুলেশনটা করলাম। এবার আমরা দ্বিতীয় কেসের জন্য মানে এই চিত্রের জন্য আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে এই চিত্রের জন্য লব্ধি কত আমার 2r, তাহলে লব্ধি স্কয়ার মানে 2r এর স্কয়ার, লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের স্কয়ার মানে কত 6p এর হোল স্কয়ার। একবারে করি, প্রথম ভেক্টরের মানের স্কয়ার মানে 6p এর হোল স্কয়ার মানে কত 6 6 36p স্কয়ার, তাহলে 36p স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের স্কয়ার মানে কত 2p এর হোল স্কয়ার মানে কত, মানে হচ্ছে 4p স্কয়ার, ভালো কথা, প্লাস 2 ইনটু, আচ্ছা এটা একবার না করি, 2 ইনটু প্রথম ভেক্টরের মান
6p ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান 2p ইন্টু cos তাদের মধ্যবর্তী কোণের মধ্যবর্তী কোণ মানে cos আলফা, আলফা এদের মধ্যবর্তী কোণ। তাহলে খেয়াল করবা 2r স্কয়ার মানে হচ্ছে 4r স্কয়ার ইজ ইকুয়াল টু 36p স্কয়ার। আচ্ছা একবারে করি, একবারে খেয়াল করবা 36p স্কয়ার প্লাস 4p স্কয়ার, তাহলে 36 আর 4 যোগ করলে কত হয় 40p স্কয়ার প্লাস 6 দুগুনি 12, 12 দুগুনি 24, 6 দুগুনি 12, 12 দুগুনি 24, তাহলে 24p স্কয়ার cos আলফা, 24p স্কয়ার cos আলফা। তাহলে এখান থেকে খেয়াল করবা এখান থেকে 4r স্কয়ার আর এখান থেকে দেখো p স্কয়ারটা কমন নেওয়া যায়, তাহলে p স্কয়ারটা কমন নিলে থাকবে হচ্ছে 40 প্লাস 24 cos অফ কত বলো তো 40 প্লাস 24 cos অফ আলফা। তো এইটাকে দিলাম হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ। তো এই হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ আর এই হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। তো 2 ভাগ 1 করো, তাহলে 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ করো, উত্তর চলে আসবে। 2 ভাগ 1 মানে হচ্ছে 2 এর বাম পক্ষ ভাগ 1 এর বাম পক্ষ, তাহলে 2 এর বাম পক্ষ হচ্ছে 4r স্কয়ার আর 1 এর বাম পক্ষ হচ্ছে আমার r স্কয়ার। তো 2 এর ইজ ইকুয়াল টু 2 এর ডান পক্ষ ভাগ 1 এর ডান পক্ষ, 2 এর ডান পক্ষ হচ্ছে আমার p স্কয়ার ইনটু 40 প্লাস 24 cos আলফা, এটা হচ্ছে আমার 2 এর ডান পক্ষ আর 1 এর ডান পক্ষ হচ্ছে আমার p স্কয়ার ইনটু 13 প্লাস 12 cos আলফা, p স্কয়ার ইনটু 13 প্লাস 12 cos অফ কি বলো তো ভাইয়া cos অফ আলফা। তো একটু খেয়াল করবা r স্কয়ার কাটা যায়, p স্কয়ার কাটা যায়, তাহলে বাম পক্ষে আমার থাকবে হচ্ছে একমাত্র 4, তাহলে 4 একবারে গুণ করি, তাহলে 4 ইনটু আর গুণ করলে 13 প্লাস 12 cos আলফা একবারে গুণ করে ফেললাম আর কাটাকাটি করার পর, তারপর এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 1 তো নিচে, তাহলে 40 প্লাস 24 cos অফ আলফা, 40 প্লাস 24 cos অফ আলফা একবার আর গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম ইজ ইকুয়াল টু উপরেটার সাথে নিচে এটা গুণ করলাম। তাহলে এবার খেয়াল করবা 4 13 কত 4 13 52, 4 2 3 4 12, তাহলে 4 13 52 প্লাস 4 12 48 cos আলফা, তাহলে 48 cos আলফা ইকুয়াল টু 40 প্লাস কত বলো তো 40 প্লাস 24 cos অফ আলফা। বুঝা গেল? এবার দেখবা এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করি 52 বিয়োগ 40, 52 বিয়োগ 40 ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে আমার 24 cos আলফা, 24 cos আলফা বিয়োগ কত 48 cos আলফা, 24 cos আলফা বিয়োগ 48 cos আলফা। 52 বিয়োগ 40 মানে হচ্ছে 12, 52 বিয়োগ 40 মানে 12 আর 24 বিয়োগ 48 মানে কত 24 বিয়োগ 48 মানে 24 দুগুণে 48, তাহলে হচ্ছে মাইনাস 24, তাহলে মাইনাস 24 cos আলফা, তাহলে মাইনাস 24 cos আলফা। তাহলে এইখান থেকে আমরা আলফার ভ্যালু বের করবো, তাহলে খেয়াল করবা মন দিয়ে এখান থেকে আলফা বের হবে cos আলফা সমান মাইনাস 12/24 আর মাইনাস 12/24 মানে হচ্ছে মাইনাস হাফ, আর আলফা ইজ ইকুয়াল টু হবে cos ইনভার্স মাইনাস হাফ, cos ইনভার্স মাইনাস হাফ মানে কত 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আলফার ভ্যালু আমরা পেয়ে গেলাম। বলো বুঝতে পারছি কিনা, বলো বুঝতে পারছি কিনা, জাস্ট ক্যালকুলেশন, বলো বুঝতে পারছি কিনা। বলো বুঝতে পারছি কিনা এক্স্যাক্টলি। উভয় পক্ষকে ভাগ কেন করলাম, কারণ আমরা আর এর ভ্যালু জানি না, আর এর ভ্যালু জানি না, লব্ধির মান আমরা জানি না। তো ভাগ করার ফলে কি হয়েছে খেয়াল করে দেখো, ভাগ করার ফলে আর গুলা কাটাকাটি চলে গেছে। ভালো প্রশ্ন করছো, লব্ধির মান আমরা জানি না, ভ্যালু আমরা জানি না, তো ভ্যালু যেহেতু জানি না তাই জন্য ভাগ করে ফেললে তো আমাদের আর স্কয়ার কাটাকাটি চলে যায়, তো আর আমাদের ক্যালকুলেশনে কোনো পক্ষে থাকে না, এই জন্য ভাগ করছি। সিমিলার ওয়েতে পি স্কয়ার আমি জানি না, পি এর ভ্যালু আমি জানি না, পি এর মানও জানি না, আর এর মানও জানি না, তো পি আর থাকলে ক্যালকুলেশনে থাকলে তো ঝামেলা, পি আর যদি ক্যালকুলেশনে থাকে তাহলে তো ঝামেলা, মান তো জানি না। এই জন্য এই পি আর কে ক্যান্সেল আউট করার জন্য মানে চলে যাওয়ার জন্য বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা ভাগ করছি। দেখো পি গুলা কাটাকাটি গেছে, আর গুলা কাটাকাটি গেছে। ক্লিয়ার তো না? সরি আমাদের একটু ওকে আগের ম্যাথটা কি করে 16 পি করেছিল কিভাবে হয় না। ওকে আমরা বুঝতে পারছি না, আমরা পরের ম্যাথে যাই, আমরা কি পরের ম্যাথে যাব? হ্যাঁ সরে ফেললাম। ক্লিয়ার না একদম? সবাই তো ক্লিয়ার বলতেছো। ওকে ভাই আপনি কয়টা অধ্যায় করাবেন? আমি খুব সম্ভবত 2টা বা 3টা অধ্যায় করাবো, খুব সম্ভবত 2টা অধ্যায় করাবো। চ্যাপ্টার 2 মানে শুরুটা আর শেষটা, ফার্স্ট পেপারে শুরুটা আর শেষটা, শুরুটা চ্যাপ্টার 2 আর শেষটা চ্যাপ্টার 10, শুরুটা আর শেষটা, শুরু করবো আমি, শেষ করবো আমি, এই।
নদী নৌকা আমরা নেক্সট ক্লাসে যাবো। আজকে আমরা লম্বাংশ উপপাদ্য পর্যন্ত পড়বো, কারণ লম্বাংশ উপপাদ্যর আমি আসলে নদী নৌকাটা আগে পড়াতে চাইছিলাম, তারপর লম্বাংশ উপপাদ্য পড়াতে চাইছিলাম, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে না, নদী নৌকার অঙ্ক করানোর আগে লম্বাংশটা করাতে হবে, কারণ লম্বাংশের অনেক কনসেপ্ট নদী নৌকার অঙ্কে লাগে। না, এরপরে শেষ চ্যাপ্টার কেন যাব, এরপরে তোমাদের হচ্ছে অপার ভাইয়া ক্লাস নিবে, অপার ভাইয়ের ক্লাস আছে, প্রমিত ভাইয়ের ক্লাস আছে, ঠিক আছে, ওনারা ক্লাস নেবেন বা সিরিয়ালি যাবে। এরপরে চ্যাপ্টার 3-4 করানো তো হচ্ছেই, চ্যাপ্টার 5 করানো হবে, ঠিক আছে, অন্যান্য বড় বড় টিচাররা তো আসেন, আমাদের 10 MS ক্র্যাশ করছে। তারপরে চ্যাপ্টার 6 করানো হবে, 6 সম্ভবত আমাদের চিন্ময় ভাইয়া নিবে। তারপর হচ্ছে 7 করানো হবে, আমাদের হচ্ছে নাহিয়ান ভাইয়া আছে, সৈয়দ আল নাহিয়ান ভাইয়া তোমাদের ক্লাস নিবে। তারপর সিরিয়াল ওয়াইজ যাবে, হ্যাঁ। তারপরে 7 করানো হবে, 7 খুব সম্ভবত চিন্ময় ভাইয়া নিবে। 8 এরকম হচ্ছে আমরা শিফট করে নিব। আমি দুটো চ্যাপ্টার নিব। আচ্ছা আচ্ছা, তো খেয়াল করবো, অপার ভাইয়ার ক্লাসও আছে, অপার ভাইয়াও ক্লাস নিবে। সো বুঝতেই পারতেছো আমরা আমাদের 10 মিনিট স্কুল ক্র্যাশ করছে, অনেক টিচাররাই হচ্ছে ক্লাস নেবে, অনেক টিচাররাই। তো এই হচ্ছে কথা। যাই হোক, আমি আইমান সাদিক ভাই তো হ্যাঁ ইংলিশ ক্লাস নিবে, আইমান সাদিক ভাই এবং মুনজানিন শহীদ আপু ইংলিশ ক্লাস নিবে। আমার ফিজিক্সের কথা আমি বললাম, আমি যেটা বলছি ফিজিক্সের কথা, সায়েন্স ডিপার্টমেন্টের ফিজিক্সের কথা। আচ্ছা, তো দেখো হ্যাঁ আমি তো ক্লাস নিব। আমি এটা শেষ করার পর আবার দেখা হবে লাস্টে, আমার এটার পর আবার লাস্টে দেখা হবে, শেষের দিকে, হ্যাঁ, আবার শেষের দিকে দেখা হবে। ম্যাথগুলো বুঝতে পারতেছো না? ম্যাথগুলো আমরা আল্লাহর রহমতে ওকে। এরপরে একটা খুব স্পেশাল ম্যাথ করবো, দেখো এটা স্পেশাল ম্যাথ, এই ম্যাথটা খুব স্পেশাল। এখন যে ম্যাথটা করবো লেখে নাও। আচ্ছা লেখে নাও, লেখো কোনো বিন্দুতে ক্রিয়ারত এটা খুব স্পেশাল ম্যাথ। কোনো বিন্দুতে নীল কাজে লিখি, কোনো বিন্দুতে ক্রিয়ারত, হ্যাঁ দ্রুত লেখো, কোনো বিন্দুতে ক্রিয়ারত পিও কিউ বলদ্বয়ের লব্ধিকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর এটা খুব ফেমাস ম্যাথ, এটা মেবি খুব সম্ভবত বুয়েটের একটা ম্যাথ, আমি নট শিওর, মানে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ম্যাথ, যা পি এর সাথে, এটা খুব সম্ভবত এটা শিওরলি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের একটা ম্যাথ, পি এর সাথে সমকোণে ক্রিয়া করে, লিখে নাও। তারপর লিখবা কিউ এর মান 25 নিউটন হলে, পি এর মান কত হবে? এটা আমি দুইটা প্রসেসে দেখাবো, শর্টকাটেও দেখাবো। এটা আমি মনে করি আমি যদি ভুলে যাই শর্টকাটে শর্টকাট আমি দেখাবো, বুঝছো ভাইয়া? এটা শর্টকাট দেখাবো, এটা লং প্রসেসও দেখাবো, দুটাই আমি জানাবো। তো লং প্রসেস দেখানোর পর আমাকে একটু মনে করে দিও আমি যদি ভুলে যাই শর্টকাটটা দেখাতে, কারণ এটা খুব ফেমাস ম্যাথ। তো দেখো, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলদ্বয়ের লব্ধি 20 নিউটন। তাহলে খেয়াল করবা দুইটা ভেক্টর, হ্যাঁ অনেকে জানো, ইম্পর্টেন্ট গুলো ব্লু দিয়ে লেখায় কেন? আচ্ছা দেখো কি বললাম, তো আমাদের হচ্ছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলদ্বয়ের লব্ধি 20 নিউটন। তাহলে দেখো রেজাল্টেন্ট বা লব্ধি দেওয়া আছে 20 নিউটন, মানে অনেকে জানো এটার উত্তর 15। আরে আল্লাহ, তোমরা দেখো অনেক ব্রিলিয়ান্ট, তোমরা এগুলো অঙ্কগুলো আগে করে ফেলছো না? ভেরি গুড, তাহলে রিভাইজ হয়ে গেল, এটা অনেকেই করে ফেলছো, ভেরি গুড। তো খেয়াল করবা, তো দেখছো কি পরিমাণ ফেমাস ম্যাথ, আমার বলার দরকার নেই কি পরিমাণ, হ্যাঁ কি পরিমাণ হোয়াইট বোর্ড বেস্ট। আচ্ছা থ্যাংক ইউ। তো দেখো কি বললাম যে কি পরিমাণ ফেমাস ম্যাথ, বুঝতে পারতেছো যে অঙ্ক লেখার সাথে সাথে কিছু স্টুডেন্ট উত্তর বলে দিচ্ছ ডাইরেক্টলি, সো বুঝতেই পারতেছো। এবার আমি শিখাবো যে কেমনে ওটা ডিরেক্টলি উত্তর পড়তেছে, ওটা শর্টকাটও দেখাবো, জাস্ট 2 লাইনের শর্টকাট। আগে মূল নিয়মটা দেখাই, কারণ মূল নিয়মটা জানা থাকাটা বেশি দরকার, বুঝে গেছে ব্যাপারটা? আচ্ছা, তো খেয়াল করবা কি বললাম, তো দুটা ভেক্টর পি এবং কিউ এর লব্ধি 20 নিউটন, যা পি এর সাথে লব্ধি সমকোণে কাজ করে, পি এর সাথে। খেয়াল করবা, মনে করে এটা আমার পি ভেক্টর, মনে করে
পি ভেক্টর পড়ে যাবে। মনে করি এটা আমার পি ভেক্টর, এই যে পি ভেক্টর পি, এই যে পি ভেক্টর এর সাথে পি এর সাথে মানে পি এর সাথে সমকোণে কাজ করে, তাহলে পি ভেক্টরের সাথে সমকোণে লব্ধি কাজ করে। তাহলে লব্ধিটা একটু আঁকি আমরা, লব্ধি সমকোণ মানে লম্ব বরাবর। তো মোটামুটি এইভাবে লব্ধি বা আর ভেক্টরটা মোটামুটি এই বরাবর কাজ করে, খেয়াল করবা মোটামুটি এই বরাবর হচ্ছে আমার আর ভেক্টর বা লব্ধিটা কাজ করে। দেখো সমকোণে কাজ করে, এই দেখো সমকোণে, এই হচ্ছে আমাদের পি ভেক্টর আর লব্ধিটা একদম সমকোণে কাজ করে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে খেয়াল করবা দুইটা ভেক্টরের লব্ধি তো আমাদের আর, তাই না? দুইটা ভেক্টরের লব্ধি তো আমার আর। এবার কিউ ভেক্টরটা কোন দিকে হবে বলতো কিউ ভেক্টর কি এই বরাবর হবে? বলো ইয়েস অর নো। আমি যেটা আঁকলাম কমেন্টে জানাও কিউ ভেক্টর মানে আমার তো দুটো ভেক্টর লাগবে পি এবং কিউ, এদের লব্ধি হচ্ছে আর। তাহলে কিউ কে আমরা এভাবে আঁকবো? একটু কমেন্টে জানাও তো ইয়েস অর নো, কিউ কে আমরা এভাবে আঁকবো কিনা, বলো ইয়েস অর নো। আচ্ছা ভিডিও আটকে গেছে, ভিডিও একটু দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। ও আমাদের নেট একটু সমস্যা করতেছে, একটু ওয়েট করো। সমস্যা করার আর টাইম পেল না। দেখো এবার ঠিক আছে কিনা। যাই হোক আমাদের দেশের নেটের অবস্থা প্রবলেম তো করবেই, স্বাভাবিক ব্যাপার। দেখো এখন ঠিক আছে কিনা বলো। একটু বলবা যে এখন ঠিক আছে কিনা, এখন এই মুহূর্তে এখনো ব্লার না, এখনো ব্লার না। এখনো ব্লার না, তাহলে একটু দাঁড়াও একটু এক সেকেন্ড দাঁড়াও। এখনো যদি ব্লার হয়ে থাকে আমি একটু বলবা, হ্যাঁ ব্লার ঠিক হয়েছে কিনা বলো, এখন ঠিক আছে কিনা, এই যাবে বলো এখন ঠিক আছে কিনা। আই থিঙ্ক এখন ঠিক আছে, নাও ক্লিয়ার এক্স্যাক্টলি এখন ক্লিয়ার। যাক এবার তাহলে শুরু করি। দেখো সরি নেট একটু ঝামেলা হতে পারে। দেখো কি বলছে, তো আমাদের দুইটা ভেক্টর পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর। তাহলে লব্ধি কিন্তু দুটা ভেক্টরের মাঝামাঝি জায়গায় থাকবে, দুটা ভেক্টরের। তো পি এবং কিউ এর মাঝখানে মানে লব্ধি এমন জায়গায় হওয়ার কথা, যদি কিউ এমন লিখতাম তো লব্ধি আমাদের এমন কোন জায়গায় হওয়ার কথা, সামান্তরিকের কর্ণ বরাবর হওয়ার কথা লব্ধিটা, বাট লব্ধি কি মাঝখানে না, লব্ধি কিন্তু লম্ব বরাবর। তাহলে কিউ ভেক্টর মানে দ্বিতীয় ভেক্টর কিন্তু এভাবে আঁকলে হবে না। তাহলে খেয়াল করবা কিউ কে এমন ভাবে আঁকতে হবে যেন পি এবং কিউ এর লব্ধি মাঝখানে থাকে কিউ কে। তাহলে মোটামুটি কিউ কে আমরা এভাবে আঁকতে পারি না, চাইলে দেখো তো মোটামুটি কিউ কে কিন্তু আমরা এভাবে আঁকতে পারি। দেখো কিউ কে আমরা এমন ভাবে আঁকলাম, এই যে আমার কিউ ভেক্টর, দেখো কিউ ভেক্টরকে আমরা এমন ভাবে আঁকলাম যেন, দেখো এই পয়েন্টে কিউ ভেক্টরকে আমরা এমন ভাবে আঁকলাম যেন পি এবং কিউ এর মাঝ বরাবর লব্ধিটা কাজ করে, মানে মাঝখানে তো লব্ধি কাজ করবে, পি এবং কিউ এর মাঝ বরাবর লব্ধি কাজ করবে আর, এবং যাতে করে পি এর সাথে আরটা লম্ব হয়। দেখো এই যে পি এর সাথে আরটা কি হয় বলতো, লম্ব বা সমকোণে কাজ করে। তো আমাদের পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 25 নিউটন, এই যে কিউ এর মান দেওয়া আছে 25 নিউটন 25, আর বা লব্ধির মান দেওয়া 20 নিউটন, তো আর এর মান দেওয়া হচ্ছে আমার 20 নিউটন, এই যে হচ্ছে আমার 20 নিউটন। ভালো কথা, তাহলে আমাদের পি এর মান আমাদের বের করতে বলছে, এবং লব্ধির সাথে পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি বুঝে গেছি, লব্ধির সাথে পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে কিন্তু থিটা দিয়ে প্রকাশ করা হয়। তো এই থিটার ভ্যালু কত ডিগ্রি বলছে, সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে পি এর সাথে আর এর অ্যাঙ্গেল কত, সমকোণ মানে 90 ডিগ্রি। বোঝা গেল এই ব্যাপারটা বুঝছো? এই ব্যাপারটা দেখো পি এবং কিউ এর লব্ধি মাঝখানে কাজ করবে, লব্ধি আমরা এমন ভাবে মানে কিউ আমরা এমন ভাবে আঁকলাম যেন লব্ধিটা পি এবং কিউ এর মাঝ বরাবর থাকে, বা এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর থাকে, এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর যেন থাকে, এই হচ্ছে আমাদের অবস্থা, এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর যেন থাকে। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে কি বলতো, এই যে পি এর মান আমরা বের করব, এবং কোশ্চেনে বলা আছে আর এর সাথে পি এর লম্ব বরাবর কাজ করে, মানে থিটা 90 ডিগ্রি। থিটা কেন ধরলাম, কারণ লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণকে থিটা ধরা হয়। তাহলে এখানে আমরা tan এর ফর্মুলা অ্যাপ্লাই করি, tan থিটা ইজ ইকুয়াল টু টেরা থিটা, যার সাথে অ্যাঙ্গেল, যার সাথে সে সিঙ্গেল, মানে তার কোনো কিছু নাই, সে একা। অ্যাঙ্গেল কার সাথে, পি এর সাথে, সে সিঙ্গেল, সে নিচে সিঙ্গেল। তাহলে এই যে দেখো পি নিচে সিঙ্গেল, উপরে থাকবে বাদ বাকিটা সাইন আলফা, আলফা মানে হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ,
আলফা মানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা আলফা বলি। তো এখানে আমি হিজিবিজি হয়ে যাবে এই জায়গাটা আলফা যদি বসাই দিই। তো দেখো পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের আলফা, থিটা তো 90, বুঝতেছো? পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এই পুরো অ্যাঙ্গেলটা পি এবং কিউ এর অ্যাঙ্গেল। কি বাজ হয়ে গেছে চিত্রটা, কি বাজ হয়ে গেছে, একটা বড় করে আঁকা উচিত ছিল। পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার আলফা, এই হচ্ছে আমাদের আলফা। দেখো এই যে পি ভেক্টর, এই যে কিউ ভেক্টর, পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের আলফা, বুঝা গেল? পি এবং কিউ এর অ্যাঙ্গেল। তাহলে উপরে থাকবে হচ্ছে কিউ সাইন আলফা, আর নিচে থাকবে হচ্ছে প্লাস কিউ কস আলফা, কিউ কস আলফা। এই হচ্ছে আমাদের ব্যাপার ফর্মুলা। তাহলে এখান থেকে থিটা কত, 90 ডিগ্রি, থিটা হচ্ছে 90, তাহলে থিটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তো tan 90 হচ্ছে অসংজ্ঞায়িত, tan 90 কত অসংজ্ঞায়িত, আমরা এভাবে না লিখি, tan 90 কে অসংজ্ঞায়িত এভাবে না লিখি। tan 90 সমান 1/cot 90 লেখা যায়, এভাবে লিখি, tan 90 ইকুয়াল টু 1/cot 90 লেখা যায়। তাহলে ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, আমি এভাবে লিখতে পছন্দ করি, কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, পি প্লাস কিউ কস আলফা। tan 90 কে 1/cot 90 লেখা যায়, tan মানে 1/cot, তো cot 90। তাহলে এবার কি করবা, আর গুণ করো, তাহলে cot 90 এর সাথে কিউ সাইন আলফা গুণ করো, তাহলে cot 90 এর সাথে হচ্ছে কিউ সাইন আলফা গুণ করো, তাহলে cot 90 গুণ কিউ সাইন আলফা, তাহলে সুবিধা হয়, ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা গুণ 1, তাহলে পি প্লাস কিউ কস আলফা গুণ কত বলো তো, গুণ হচ্ছে 1, তাহলে 1 গুণ করলে এটি থাকবে। আচ্ছা, তো cot 90 এর ভ্যালু হচ্ছে 0, cot 90 কে 0 লেখা যায়, cot 90 কে, তাহলে cot 90 কে 0 লেখা যায়, 10 কে 1/cot লেখা যায়, তো ক্লাস 9 10 এর কথা। cot 90 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে cot 90 এর ভ্যালু 0 হলে এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে খেয়াল করবা, cot 90 এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে বাম পক্ষ 0 হয়ে যায়, বাম পক্ষ, তাহলে বাম পক্ষ 0 লিখলাম, 0 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা, 0 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কিউ কস আলফা ইকুয়াল টু কি লিখতে পারবো, আমরা ইকুয়াল টু মাইনাস পি লিখতে পারবো। তাহলে এই একটা ইকুয়েশন, তাহলে এটাকে ইকুয়েশন নাম্বার 1 লেখো, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও। এবার খেয়াল করবা, পি এবং কিউ দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে আর, তাহলে লব্ধির ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, লব্ধির ফর্মুলা। এখান থেকে কিছু বের করতে পারবো না, এখান থেকে আর আগাইতে পারবো না, এখান থেকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, এখান থেকে আর আগানোর কিছু নাই। তো পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আমার আর, লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করো, লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস ছোটবেলার কথা কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা, টুয়াইস পি কিউ কস আলফা, লব্ধির ফর্মুলা। তাহলে এখান থেকে খেয়াল করবা আর স্কয়ার। এবার দেখো তো এখান থেকে কি লেখা যায়, এখানে দেখবা কিউ কস আলফা নামে একটা টার্ম আছে, কিউ কস আলফা, শুধু কিউ কস আলফা। তো 1 নং সমীকরণে খেয়াল করো, কিউ কস আলফা জায়গায় কি লেখা যায়, মাইনাস পি লেখা যায় না, মাইনাস পি 1 নং সমীকরণ হতে। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু খেয়াল করবা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস, এটা আবার আমরা জানি লেখো, উই নো লেখো, আমরা জানি, আবার আমরা জানি, লেখো নাও, আমরা জানি আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা। হিয়ার cos আলফা মানে কি, cos আলফা মানে মাইনাস পি, যে মাইনাস পি, লেখা করবা 2, এই যে 2 লিখলাম, p লিখলাম, আর cos আলফা মানে হচ্ছে মাইনাস পি, যে মাইনাস পি লিখলাম, মাইনাস পি। তাহলে খেয়াল করবা এখান থেকে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এখানে পি আর পি গুণ করলে হবে মাইনাস পি স্কয়ার, মাইনাস 2p স্কয়ার, তাহলে মাইনাস 2p স্কয়ার হবে, মাইনাস 2p স্কয়ার। তাহলে এখান থেকে খেয়াল করবা আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার কিউ স্কয়ার, আর একবার লিখে নিই কিউ স্কয়ার, তাহলে পি স্কয়ার মাইনাস 2p স্কয়ার মানে হচ্ছে মাইনাস পি স্কয়ার, এখান থেকে পি বের করবা, এখান থেকে পি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, তাহলে এখান থেকে পি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, রুট ওভার কিউ স্কয়ার, কিউ এর মান তুমি জানো, কিউ এর মান 25, তাহলে 25 স্কয়ার মাইনাস আর এর মান কত, আর এর মান 20, তাহলে 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার মানে হচ্ছে পি এর মান কত, পি এর মান 15, এটাই তোমাদের জানতে চাইছে, পি এর মান 15 নিউটন। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে বেসিক দিয়ে আমরা করলাম, শর্টকাট দেখবো, এটাকে লেখো মেথড নাম্বার 1, এটা হচ্ছে মেথড নাম্বার 1, দেখো বুঝতে পারছি কিনা। হ্যাঁ, অন্য সূত্র দিয়ে করা যায়, এর সাথে লব্ধি মাঝ বরাবর হলে তো পি এবং কিউ, না না এটা কি বলো, 180 ডিগ্রি কেন হবে, এটা কে বলছে, সাদিয়া ভুল বলছো, লব্ধি 180 ডিগ্রি মানে পি এবং কিউ 180 ডিগ্রি হলে তো আসলে লব্ধির মানটা বিয়োগ করে বের করে, আমরা শিখাইছিলাম, ফার্স্ট ক্লাসে করাইছিলাম, লব্ধির মানটা জাস্ট বিয়োগ করে বের করে, সহজ না। এখন শর্টকাট দেখাই দিব, 15 1/0 না লেখাটা ভালো, বুঝছো। অনেকে বলতে পারো যে ভাইয়া বইয়ে লেখা আছে যে tan 90 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, তারপরে 1/0 লেখা, এটা এভাবে না লেখাটা ভালো। ম্যাথমেটিক্সে অনেক তর্ক বিতর্ক আছে, আমি ওই দিকে যাব না, কন্ট্রোভার্সি আছে, না লেখাটা ভালো। বইয়ে লেখছে, মেইন বইয়ে লেখছে, বুকে লেখছে, বইয়ে লেখছে, তো এটার থেকে বাঁচার জন্য দেখো আমি কি চালাক, দেখছো আমি কি চালাক,
মানে এই কাহিনী থেকে বাঁচাতে আমি কি করে ফেললাম, tan 90 সমান 1/cot লিখলাম। দেখছো এই কাহিনী থেকে বাঁচাতে কি লিখলাম, tan 90 সমান 1/cot লিখলাম, কারণ cot 90 তো 0, এটা তো জানি, এখান থেকে করে ফেললাম। দেখছো? আচ্ছা, তো এটা একটু অন্যভাবে দেখাই, অন্যভাবে এটা উপাংশ দিয়েও করা যায়, অন্যভাবে করে। এটা হচ্ছে আমরা ত্রিভুজের ল দিয়ে আমরা করতে পারবো। দেখো এটা কিভাবে করা যায়, দেখো। তো আমরা এখানে তো দেখলাম যে আমাদের শর্টকাট লেখো, মেথড নাম্বার 2, প্লাস মাইনাস 15 নয় কেন, কারণ হচ্ছে বলের মান, তো ভালো কথা বলছো, 15 নিউটন বল, তো বলকে আমরা নর্মালি পজিটিভ ভাবেই প্রকাশ করি। বলের মান 15 নিউটন, বলের মান। আমরা তো বলি না যে আমরা -50 নিউটন বল প্রয়োগ করতেছি, বলি আমরা? না, বলি না। তো এখন মেথড নাম্বার 2, সলিউশন নাম্বার 2, মেথড নাম্বার 2, শর্টকাট যেটা, এটা সিকিউতে অ্যাপ্লাই করো না, সৃজনশীলে অ্যাপ্লাই করো না, শর্টকাট। তো খেয়াল করবা কি বলছি, দেখো এইখানে একটা ভেক্টর ছিল পি ভেক্টর, এই যে এই বরাবর ভেক্টর ছিল পি ভেক্টর, এই যে পি ভেক্টর লিখলাম আমরা একটা বিন্দুতে পি ভেক্টর, রাইট? আচ্ছা, তো লব্ধি কাজ করে একদম কোন বরাবর, লব্ধি কাজ করে একদম মাঝ বরাবর, বলছে লব্ধি কাজ করে লম্ব বরাবর, এই হচ্ছে আমার লব্ধিটা। লব্ধি কাজ করে কোন বরাবর, লম্ব বরাবর, পি এর সাথে লম্ব বরাবর কাজ করে লব্ধি, এই যে লব্ধি হচ্ছে আমার আর। আর দ্বিতীয় যে ভেক্টরটা কিউ কাজ করে কোন বরাবর, কিউ এমন ভাবে কাজ করবে, দেখো শর্টকাট, কিউ এমন ভাবে কাজ করবে যেন পি এবং কিউ এর মাঝ বরাবর লব্ধিটা কাজ করে। দেখবা খেয়াল করবে এই পয়েন্টে, যে এই পয়েন্টে কিউ এমন ভাবে কাজ করে, দেখো কিউ এই পয়েন্টে কিউ এমন ভাবে কাজ করে, এই যে কিউ, এই যে আমার কিউ ভেক্টর, যেন পি এবং কিউ এর লব্ধিটা মাঝ বরাবর হয়। আর হচ্ছে লব্ধি, যেন লব্ধিটা কোন বরাবর কাজ করে বলতো, লব্ধিটা যেন মাঝ বরাবর কাজ করে। পি এবং কিউ এমন ভাবে আমি আঁকবো যেন লব্ধিটা মাঝ বরাবর কাজ করে। এবার খেয়াল করবা, এবার মজা আসছে, এবার খেয়াল করো, আমরা চাইলে একটা ভেক্টরকে শিফট করতে পারি, একটা ভেক্টরকে তার মান এবং দিক পরিবর্তন না করে, মানে মানও পরিবর্তন করব না, দিকও পরিবর্তন করব না, বাট আমরা একটা ভেক্টরকে সমান্তরালে শিফট করতে পারি। এটাকে বলা হয় ভেক্টর সমান্তরাল স্থানান্তর। খেয়াল করো, এই ছিল আমার পি ভেক্টর, খেয়াল করো এই মার্কারটা, আমি চাইলে এর মার্কারটারে ধরে একদম সমান্তরালে এইভাবে শিফট করতে পারবো, মান এবং দিক চেঞ্জ না করে। খেয়াল করবা, এই পি কে টেনে ধরে এনে এই জায়গায় আমি বসাতে পারবো। তাহলে খেয়াল করো, এই যে পি ভেক্টর, এটাকে টেনে ধরে এনে এই জায়গায় আমি বসাবো। তাহলে খেয়াল করো, এই দেখো আমি পি ভেক্টরটাকে এখানে বসাই ফেললাম, এই হচ্ছে আমার সেই, দেখো এটাকে আমি শিফট করে কান ধরে টেনে, আমরা কান ধরে টেনে এই জায়গায় বসাতে পারবো। তো এই কাহিনীটাকে বলে ভেক্টরের প্যারালাল শিফটিং অফ ভেক্টর। এই যে পিটাকে ধরে এনে কান ধরে টেনে এনে এই জায়গায় বসালে এটা করা যায়, এটা ভেক্টরে করা যায়। তাহলে পিটাকে কান ধরে টেনে এনে এই জায়গায় বসালাম, পিটাকে কান ধরে টেনে এনে এই জায়গায় বসালাম, এই জায়গাটায় আমি বসালাম, এই জায়গাটায় বোঝা গেল? তাহলে পিকার এই জায়গায় আছে, এই জায়গায় নাই। খেয়াল করবা, এদিকে কি হয়ে গেছে, সমকোণ ত্রিভুজ হয়ে গেছে না? আর এর মান কত দেওয়া, আর এর মান দেওয়া 20, এই যে আর এর মান 20, কিউ এর মান কত দেওয়া, কিউ এর ভ্যালু দেওয়া হচ্ছে 25, কিউ এর ভ্যালু দেওয়া 25, পি এর ভ্যালু বের করতে হবে। সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ 90, পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়, পিথাগোরাস বাহু তো আমার কিউ, আর এর মান হচ্ছে আমার আর ইকুয়াল টু 20, পি এর মান আমার জানবে, ভেক্টর মুছে দাও, মান আমার জানবে, এইটুকু 20, এইটুকু 25, আর পি আমার বের করবো। পিথাগোরাস অ্যাপ্লাই করো, অতিভুজ স্কয়ার মানে হচ্ছে কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর স্কয়ার প্লাস পি স্কয়ার। এখান থেকে হচ্ছে আমরা পি স্কয়ার বের করতে পারবো, তাহলে পি স্কয়ার ইকুয়াল টু কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা পি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, রুট ওভার কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার। দেখবে এখান থেকে মান প্লাস মাইনাস লিখবা না, 15 নিউটন লিখবে, কারণ বলের মান তো তাই। এখান থেকে কি অ্যাপ্লাই করলাম, পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, ভেক্টর শিফটিং অ্যাপ্লাই করে পিথাগোরাস মামাকে ডেকে নিয়ে আসলাম। বলো বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, আমরা এইটা অবশ্যই বুঝতে পারলাম। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। তো এবার দেখো, এই কাহিনী আমাদের শেষ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এবার আমরা একটু কঠিন জিনিস পড়বো, হ্যাঁ একটু কঠিন জিনিস, মন দিয়ে শুনবা। এবার আমরা পড়বো লম্বাংশ উপপাদ্য। হেডলাইন দাও, লম্বাংশ উপপাদ্য। এটা বহুভুজ সূত্র আছে না, বহুভুজ সূত্র, ভেক্টরের বহুভুজ সূত্রের একটা বলতে পারো, এটা ফর্ম, একটা অ্যাডভান্স ফর্ম বলতে পারো, বা একটা সিম্পলিফাইড ফর্ম। লম্বাংশ উপপাদ্য লিখে নাও, লম্বাংশ উপপাদ্য। দ্রুত লেখো, দ্রুত, বেশি টাইম নেই আমাদের। লম্বাংশ উপপাদ্য, দ্রুত। আচ্ছা, 90 ডিগ্রি কেমনে হলো? দেওয়া আছে তো 90 ডিগ্রি, কোশ্চেনে।
ঠিক আছে। আর এটা সামান্তরিক সূত্র, তো এমন ভাবে এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, এমন ভাবে এখানে শিফট করলে ওটা 90 ডিগ্রি হবে আসলে অ্যাকচুয়ালি, বুঝছো? চিত্র ঠিকঠাক ভাবে আঁকলে, ঠিকঠাক ভাবে চিত্র আঁকলে ওটা 90 ডিগ্রি হবে। আচ্ছা, তো লম্বাংশ উপপাদ্য, তো এটা বহুভুজ সূত্রের একটা বিশেষায়িত রূপ। তো লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে দুইয়ের অধিক যে কোনো সংখ্যক, দুই বা দুইয়ের অধিক যে কোনো সংখ্যক ভেক্টরের লব্ধি বের করা যায়। 4টা 5টা 10টা 20টা ভেক্টরের লব্ধি তুমি বের করতে পারবা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে। 20টা 30টা ভেক্টরের লব্ধি তুমি বের করতে পারবা, 40টা ভেক্টরের লব্ধি তুমি বের করতে পারবা, 50টা ভেক্টরের লব্ধি তুমি বের করতে পারবা, মানে অনেকগুলো ভেক্টরের লব্ধি সহজেই বের করা যায় লম্বাংশ উপপাদ্যের সাহায্যে। খেয়াল করবা, মন দিয়ে খেয়াল করবা, মন দিয়ে। তো মনে করো এটা আমার এক্স অক্ষ, এটা আমার এক্স অক্ষ, ঠিক আছে। এটার আমরা প্রমাণে যাব না, প্রমাণ আমাদের জানবো, এটার প্রমাণ জানবো হচ্ছে আমরা হায়ার ম্যাথে, যেমনি বলবো এমনি মনে রাখবা। তো একটা পয়েন্টে অনেকগুলো ভেক্টর কাজ করতে পারে। তো মনে করো এই পয়েন্টে এই বরাবর একটা ভেক্টর কাজ করে, এই বরাবর একটা ভেক্টর কাজ করে, ধরলাম সেই ভেক্টরটা হচ্ছে, আমি ধরলাম পি ভেক্টর কাজ করে এই বরাবর। তা মনে করো এই বিন্দুতে এই বরাবর আর একটা ভেক্টর কাজ করে, আর একটা ভেক্টর ধরলাম, এই ভেক্টরটার নাম আমি ধরলাম হচ্ছে কিউ ভেক্টর, ধরলাম কিউ ভেক্টর। তারপরে মনে করো এই বরাবর আরেকটা ভেক্টর কাজ করে, আরেকটা ভেক্টর এই পয়েন্টে আরেকটা ভেক্টর কাজ করে, ধরলাম এটা হচ্ছে আমাদের এস ভেক্টর। এরকম আরো ভেক্টর কাজ করতে পারে, এই পয়েন্টে অনেকগুলো ভেক্টর কাজ করতে পারে। তো মনে করো হচ্ছে 3টা ভেক্টরই নিয়ে আমরা পি কিউ এস, 3টা ভেক্টর কাজ করে একটা পয়েন্টে। তাহলে আমাদের পি কিউ এস এর লব্ধি ভেক্টরটা বের করতে হবে, লব্ধি বা রেজাল্টেন্ট আমাদেরকে বের করতে হবে, রেজাল্টেন্ট। ওকে, তাহলে এবার দেখবা, এবার পি কিউ এস এদের লব্ধি, এই 3টা ভেক্টরের লব্ধি আমরা বের করতে চাই, লব্ধি। তো লব্ধি তুমি আন্দাজে ধরবা, আন্দাজে, একদম আন্দাজে ধরবা, সমস্যা নেই। তো আন্দাজে তুমি আঁকবা, আন্দাজে। তো পি কিউ এস 3টা ভেক্টর বা 4টা 5টা 10টা ভেক্টরের লব্ধি আন্দাজে ধরবা। তো মোটামুটি তুমি ধরলা, মোটামুটি লব্ধি মনে করো এই বরাবর কাজ করে, আন্দাজে ধরছো, ঠিক আছে, আন্দাজে। তাহলে এই বরাবর মনে করো লব্ধি কাজ করে, লব্ধিকে আমি ধরলাম হচ্ছে আর ভেক্টর, নীল কালি লিখলাম আর ভেক্টর। তাহলে এবার দেখবা, এবার হচ্ছে এটা আমার এক্স অক্ষ। তো এক্স অক্ষ সাথে, মানে এবার লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে চাইলে এক্স অক্ষের সাথে প্রতিটা ভেক্টর, দেখো পি কিউ এস, প্রতিটা ভেক্টর এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা থাকা লাগবে, এবং লব্ধি ভেক্টরের সাথেও এক্স অক্ষের অ্যাঙ্গেল ধরা লাগবে। তাহলে এবার খেয়াল করবা, পি কিউ এস প্রত্যেকটা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল তোমার জানা থাকা লাগবে। পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল, সে ফর এক্সাম্পল পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল হচ্ছে আমাদের আলফা, ভালো কথা, পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আমার আলফা, মনে রাখবা। এবার অ্যাঙ্গেলগুলো ধরবা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, অ্যাঙ্গেল ধরবা। এক্স অক্ষের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেলগুলো ধরবা, তাহলে সুবিধা পাবা। এই হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে পি এর অ্যাঙ্গেল কত, আলফা। তাহলে অ্যাঙ্গেল ধরা শেষ, পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল ধরা শেষ। তারপরে খেয়াল করবা, এক্স অক্ষের সাথে কিউ এর অ্যাঙ্গেল ধরবা, এক্স অক্ষের সাথে কিউ এর অ্যাঙ্গেল, এই দেখো কিউ ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ধরলাম। তো ধরে নাও এক্স অক্ষের সাথে কিউ এর অ্যাঙ্গেল হচ্ছে বিটা, এই হচ্ছে আমার বিটা, এক্স অক্ষের সাথে কিউ এর অ্যাঙ্গেল হচ্ছে আমাদের বিটা। তাহলে আলফা বিটা লিখলাম। তারপরে খেয়াল করবা, তারপরে এই দেখো এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল লাগবে, মানে প্রতিটা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল তোমার জানা থাকা লাগবে। তাহলে এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, তাহলে সুবিধা হবে। কেন ভাই অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেল ধরতেছেন? সুবিধা হবে। এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এস এর অ্যাঙ্গেল, এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এস ভেক্টরের অ্যাঙ্গেলকে তুমি ধরলা গামা, তুমি ধরলা হচ্ছে গামা। তাহলে দেখো 3টা ভেক্টর পি কিউ এস, 3টা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল তোমার জানা আছে। পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আলফা, কিউ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল বিটা, এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল গামা। তাহলে 3টা ভেক্টর বা 4টা ভেক্টর 10টা ভেক্টর, প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষের সাথে তোমার অ্যাঙ্গেল জানা থাকা লাগবে। এই জানছো, তুমি জানছো। এবার লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল তোমার জানা থাকা লাগবে। লব্ধি কত আমার আর, তাহলে এক্স অক্ষের সাথে লব্ধির যে অ্যাঙ্গেল, এই যে লব্ধির অ্যাঙ্গেল, তাহলে এক্স অক্ষের সাথে লব্ধির অ্যাঙ্গেল, এই এক্স অক্ষের সাথে লব্ধির অ্যাঙ্গেলও তুমি ধরবা, জানা থাকা লাগবে, বা এই ডিফাইন করবা, ডিফাইন। এক্স অক্ষের সাথে লব্ধির অ্যাঙ্গেল আমি ধরলাম হচ্ছে থিটা, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো অ্যাঙ্গেলগুলো বোঝা গেছে, আশা করি অ্যাঙ্গেলগুলো বোঝা গেছে। তো এবার আমরা কি করবো, এবার আমরা এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবো। আবারও বলি, প্রমাণে আমি যাবো না, প্রমাণ তোমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে পাবা। এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবো। তাহলে লিখবা এভাবে, এক্স অক্ষ বরাবর, দ্রুত লেখো, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবা, লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবা এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য কেমনে অ্যাপ্লাই করবা, এটার স্টেটমেন্টটা বলি। লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে প্রতিটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের বীজগাণিতিক সমষ্টি।
এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য। কিছুই বুঝো না আমি জানি। খেয়াল করবা, লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত? থিটা। লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে কস থিটা। মনে রাখবা, যেই বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব শুরুতে, যেই বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব শুরুতে, সব জায়গায় হবে কস। কি হবে? কস হবে যেই বরাবর। কারণ মানে ব্যাখ্যা তুমি বা এটার ডিটেলস তুমি জানবা হায়ার ম্যাথে। আমি জাস্ট ফিজিক্সে আমার ইয়া লাগবে, মানে লাস্ট লাইনটা লাগবে বা প্রমাণের সার কথা লাগবে, সার কথা। যেই বরাবর লম্বাংশ অ্যাপ্লাই করবো ওই বরাবর কস বসাবো। ওই বরাবর কি বসাবা? কস বসাবা। মনে রাখবো, ওই বরাবর কস বসাবা। তাহলে আর এর লব্ধির এক্স অক্ষ বরাবর লম্বাংশ বা লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে আর কস থিটা ইজ ইকুয়াল টু প্রতিটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। তাহলে পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত? আলফা। তাহলে পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে? পি কজ আলফা প্লাস কিউ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত? বিটা। তাহলে কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? কিউ কস বিটা। কত মজা না ভাইয়া? প্লাস এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত? গামা। তাহলে এস এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে তোমার হচ্ছে এস কস গামা। তাহলে খেয়াল করো, প্রতিটা ভেক্টর, এই যে আমি বললাম যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। মজা না? এবং যেই বরাবর লম্বাংশ উপপাদ্য প্রথমে অ্যাপ্লাই করবা ওই বরাবর কস বসাবা। তো খেয়াল করবা, এই থিটা কি? আর এর সাথে এক্স অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। আলফা কি? পি এর সাথে এক্স অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, কারণ আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করছি। বিটা কি? কিউ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল হচ্ছে বিটা। গামা কি? এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল হচ্ছে গামা। তাহলে আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম, কস বসালাম। এবার যদি আমরা যেই বরাবর লম্বাংশ অ্যাপ্লাই করছি এর লম্ব বরাবর যদি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি, মানে এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করছি, এখন এর লম্ব বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব। কার লম্ব? এর লম্ব বলতে কি বোঝালাম? এর লম্ব বলতে হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব। তাহলে এক্স অক্ষের উপর লম্ব কে? ওয়াই অক্ষ। তাহলে আমরা যদি এখন ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ অ্যাপ্লাই করি, ওয়াই অক্ষ বরাবর, এটা একদম সোজা, এটা একদম বাচ্চারাও পারবে এখন। ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, মনে রাখবা এটা কপি পেস্ট। এটার জন্য বুদ্ধিমান হওয়া লাগবে না, অনেক জ্ঞানী হওয়া লাগবে না, ট্যালেন্টেড হওয়া লাগবে না। একটা বাচ্চা, ছোট বাচ্চা হলেই হবে, ছোট একটা শিশু ক্লাস 4-5 পড়লেই হবে, 4-5 পড়লেই হবে। ওয়াই অক্ষ বরাবর যদি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি, এখানে যা লিখছি না, জাস্ট কসের জায়গায় সাইন বসিয়ে দিবা, কপি পেস্ট, জাস্ট কসের জায়গায় সাইন বসিয়ে দিবা। বললাম না এটার জন্য অনেক ট্যালেন্টেড হওয়া লাগবে না ওয়াই অক্ষের অ্যাপ্লাই করার জন্য। দেখো এই কস 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 আছে না, জাস্ট কসের জায়গায় সাইন বসিয়ে দিবা। আর কস থিটা এখানে বসাবো হচ্ছে আর সাইন থিটা, জাস্ট কসের জায়গায় সাইন বসিয়ে দিবা। পি কস আলফা এখানে বসাবো হচ্ছে, আর কিছু চিন্তাই করবা না, আর কিছু চিন্তাই করবা না, বাদ। আবার ভাইয়া এখানে ওয়াই অক্ষ, তাহলে আর এর সাথে কি ওয়াই অক্ষের অ্যাঙ্গেল থিটা, ভাইয়া এখানে হচ্ছে আলফা লিখলেন, তাহলে কি ওয়াই অক্ষের সাথে পি এর ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল কি আলফা, ভাইয়া এখানে হচ্ছে আপনার হচ্ছে কি সাইন বিটা লিখতেছেন, তাহলে কি ভাইয়া এই যে ওয়াই অক্ষের সাথে পি কিউ এর অ্যাঙ্গেল কি বিটা। এমন কিছু না, এত ভয় পাওয়ার কিছু নাই। যেমনি জাস্ট কপি পেস্ট করতে বলছি কপি পেস্ট করবা, ঠিক আছে? জাস্ট কপি পেস্ট করবা, এই নাম্বার কস থেকে বলছি, জাস্ট কপি পেস্ট করবা। এস সাইন গামা, তাহলে যেখানে যেখানে কস সেখানে সেখানে সাইন। তাহলে ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য, মানে এর প্রথমটা লেখার পর এর লম্ব বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য বুদ্ধিমান হওয়া লাগবে না, জাস্ট কস উইল বি রিপ্লেসড বাই সাইন, কসের জায়গায় সাইন বসাই দিবা, শেষ। বলো এরকম বুঝতে পারছি কিনা বলো, বলো এরকম বুঝতে পারলাম কিনা বলো। নুরুল আসার বুঝতে পারছি না, আগেবার দেখে নিবা, শুরু থেকে দেখে নিবা, ঠিক আছে? বলো বুঝতে পারছি কিনা। ভাই লব্ধিটা এখানে আন্দাজে দিছি, লব্ধি এখানে কেন দিলেন? আন্দাজে আঁকছি, আন্দাজে। তুমি এমনও দিতে পারতা, আন্দাজে। তুমি আন্দাজে আন্দাজে দিছো, আন্দাজে তুমি আন্দাজে দিতে পারতা, আন্দাজে, আন্দাজে মনের ফুর্তিতে, মনের খুশিতে তুমি দিতে পারতা, আন্দাজে, আন্দাজে। নুরুল আফসার শুরু থেকে দেখবা, বুঝতে পারবো অবশ্যই, না বুঝতে পারার কিছু নেই এখানে। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি, এইটুকু। তাহলে আমরা এটার ম্যাথ করি, একটা দারুণ ম্যাথ করবো আমরা, দারুণ ম্যাথ মুসলাম। তো লেখো লম্বাংশ উপাত্তের ফার্স্টে সহজ ম্যাথ করবো না কঠিনটা করবো? আগে কঠিনটা করাই, দেন টাইম থাকলে সহজটা করে দিব। ওকে, আগে কঠিনটা করাই, মাইন্ড করবো না তো? না
আগে একটু কঠিনটা করাই, টাইম থাকলে দেন সহজটা করবো। ওকে, তো লেখো কোশ্চেন, লেখো লেখো কোশ্চেন লেখো। লেখো দ্রুত। তো কোশ্চেন আগে কঠিনটা করেই লিখবা যে রাকিব 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 উত্তর পূর্ব দিকে রাকিব উত্তর পূর্ব দিকে 40 ডিগ্রি কোণে 15 মিটার গেল, 15 মিটার গেল। তারপর ওকে, তো এখন আমরা ভেক্টরের একটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা একটু পড়ি। এই যে আমাদের কোশ্চেন, রাকিব উত্তর পূর্ব দিকে 40 ডিগ্রি কোণে 15 মিটার গেল, তারপর উত্তর পশ্চিম দিকে 50 ডিগ্রি কোণে 60 মিটার গেল, লাস্টলি পশ্চিম দক্ষিণ দিকে 65 ডিগ্রি কোণে 72 মিটার গেল। রাকিবের লব্ধি সরণের মান ও দিক আমাদেরকে বের করতে হবে। তো অসাধারণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা ভেক্টরের, হ্যাঁ ভেক্টরের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি বলবো। এবং এই প্রশ্নটার দিয়ে আসলে তুমি লম্বাংশ উপপাদ্য, এই উপপাদ্যটা অনেক ভালো করে অ্যাপ্লাই করা শিখে যাবা। ওকে, এই প্রশ্নটা তুমি যদি ভালো করে সলভ করতে পারো এবং এই প্রশ্নের সলভটা তুমি যদি স্টেপ বাই স্টেপ অনেক সুন্দর করে বুঝো, তাহলে লম্বাংশ উপপাদ্য ভেক্টরের এটা খুব ভালো করে ফিল করতে পারবে এবং এটা খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারবা বিভিন্ন অঙ্কে। ওকে, তো এর আগে এই ম্যাথটা করার জন্য আমার ভেক্টরের লম্বাংশ উপপাদ্য নামে একটা উপপাদ্যের হেল্প নিতে হবে। তো একটু ছোট করে আমি আলোচনা করি। লম্বাংশ উপপাদ্য হেলেন দাও, লম্বাংশ উপপাদ্য জাস্ট ছোট্ট করে একটা আলোচনা করব লম্বাংশ উপপাদ্য ব্যাপারটা। ওকে, আচ্ছা, তো একটু মনে রাখবা যে ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর যোগের নিয়মে আমরা মানে ভেক্টর যোগ করতে পারি, মূলত জ্যামিতিক উপায়ে আমরা ভেক্টর যোগ করি। তো ত্রিভুজের ল আমাদের আছে, সামান্তরিকের ল আছে। তো ত্রিভুজের সূত্র বা সামান্তরিকের সূত্র, এই সূত্রগুলো দিয়ে মেইনলি আমরা দুইটা ভেক্টরকে আমরা ভেক্টর যোগ করতে পারি, রাইট? আচ্ছা, কিন্তু লম্বাংশ উপপাদ্য বহুভুজ সূত্রেরই একটা সিম্পলিফাইড ফর্ম বলা যেতে পারে, যে লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে দুই বা দুইয়ের অধিক যে কোনো সংখ্যক ভেক্টরের লব্ধি আমরা সহজেই বের করতে পারবো। ওকে, যদি বলে যে 10টা ভেক্টরের লব্ধি বের করো, আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে বের করতে পারবো। 10টা, 15টা, 20টা, 100টা ভেক্টরের লব্ধি আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে বের করতে পারবো। তো আমাদের এত বেশি আসবে না, আমাদের 3টা বা 4টা বা সর্বোচ্চ গেলে 5টা ভেক্টরের লব্ধি আমাদের বের করতে বলবে। তো 3টা বা 4টা বা 5টা এইসব ভেক্টরের লব্ধি বের আমরা ওই সামান্তরিক সূত্রের মাধ্যমে করতে পারবো না, করতে পারবো, খুব ঝামেলা হবে, খুব কষ্ট হবে, খুব প্যারা হবে। তো আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে 3টা, 4টা, 5টা অনেকগুলো ভেক্টরের লব্ধি আমরা বের করতে পারবো। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করবা, এবার সেটা হচ্ছে যে আমরা লম্বাংশ উপপাদ্যটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করবা, সেটা হচ্ছে যে মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, খেয়াল করবা এটা আমাদের এক্স অক্ষ, রাইট? আচ্ছা, আর ধরো এটা আমাদের এক্স অক্ষ। ওকে, তো ধরো একটা পয়েন্টে এক্স অক্ষটা পরে আঁকি, মানে ধরে নাও এখানে নাই। তো একটা বিন্দুতে মনে করো 3টা ভেক্টর কাজ করে, 3টা ভেক্টর। খেয়াল করবা, এই একটা ভেক্টর, ধরো এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, নাম দিলাম পি ভেক্টর। তারপরে মনে করো এই বরাবর আরটা ভেক্টর কাজ করে, আরটা ভেক্টর মনে করো কিউ ভেক্টর, আন্দাজে নাম দিলাম। তারপরে মনে করো এই বরাবর আরটা ভেক্টর, এই যে এই বরাবর আরটা ভেক্টর, মনে করো এটা হচ্ছে আমার এস ভেক্টর, দেখো এস ভেক্টর নাম দিলাম। পি কিউ এস 3টা ভেক্টর। একটা পয়েন্টে বলতো পি কিউ এস 3টা ভেক্টরের লব্ধি আমাদের বের করতে হবে। 3টা, 4টা, 5টা দিতে পারতাম, সমস্যা নেই, 3টা ভেক্টর দিলাম। তো একটা দেখো একটা পয়েন্টে 3টা ভেক্টর কাজ করে পি কিউ এস, তো আমরা এই 3টা ভেক্টরের লব্ধি বের করব।
তো বেসিক্যালি তুমি বলতে পারো ভাইয়া সামান্তরিক সূত্র কি অ্যাপ্লাই করা যাবে, আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এটা কি অ্যাপ্লাই করা যাবে? তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারবা, বাট অনেক প্যারা হবে। তোমার প্রথমে পি এবং কিউ এর লব্ধি বের করা লাগবে, দেন ওর সাথে আবার এর লব্ধি করা লাগবে, মধ্যবর্তী কোণ বের করা লাগবে, অনেক ঝামেলা হবে। তো আমরা ওই 2 এর অধিক যে কোনো সংখ্যক ভেক্টরের লব্ধি আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে খুব সহজেই বের করতে পারবো। আচ্ছা, তো ধরে নাও পি কিউ এবং এস এর লব্ধিটা, পি কিউ এবং এস এর যে লব্ধি, যেটা লব্ধি মনে করা হচ্ছে, আন্দাজে ধরতেছে, আন্দাজে লব্ধি মনে করে, এই যে আন্দাজে আঁকলাম, আমরা আন্দাজে আঁকলাম, এই বরাবর ধরো লব্ধি কাজ করে, এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর আর ভেক্টর, অর্থাৎ পি কিউ এবং এস এর লব্ধি হচ্ছে আর ভেক্টর, আন্দাজে ধরছি, একদম আন্দাজে। তাহলে এবার খেয়াল করবা, এবার আমার প্রত্যেকটা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা থাকা লাগবে, বা একটা নির্দিষ্ট দিকের অ্যাঙ্গেল জানা থাকা লাগবে। তো মনে করো আমরা একটা নির্দিষ্ট লাইন বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব, নির্দিষ্ট লাইন, তো সেই নির্দিষ্ট লাইনটা হচ্ছে এক্স অক্ষ আর কি। তো মনে করো আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য আমি অ্যাপ্লাই করতে চাই এক্স অক্ষ বরাবর। তো খেয়াল করবা, তাহলে প্রতিটা ভেক্টরের সাথে আমার এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা থাকা লাগবে। প্রতিটা ভেক্টর পি কিউ এবং এস, প্রতিটা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা থাকা লাগবে, এবং লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেলটা ডিফাইন করা লাগবে যদি আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি। আচ্ছা, তো আমরা অ্যাঙ্গেলগুলা আন্দাজে নিব না, আমরা অ্যাঙ্গেলগুলা আমাদের হিসাবের সুবিধার্থে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে নিব, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে হচ্ছে অ্যাঙ্গেলগুলা নিব। তাহলে খেয়াল করবা, এই যে আমার পি ভেক্টর, তো মনে করো পি ভেক্টরের সাথে আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব, তাহলে পি ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা লাগবে। তো পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আমি ধরলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেল ধরলাম, তো এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম হচ্ছে আলফা, পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। কিউ ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা লাগবে, তো মনে করো কিউ ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আমি ধরলাম হচ্ছে, মনে করো এই অ্যাঙ্গেলটা, কিউ ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আমি ধরলাম হচ্ছে আলফা বিটা, ওকে। আচ্ছা, তারপরে মনে করো এস ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা লাগবে, তো মনে করো এস ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, এস ভেক্টর এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে মনে করো গামা কোণ তৈরি করলো, ওকে। আচ্ছা, তারপরে আমরা জানলাম কিন্তু দেখো পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানলাম, কিউ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানলাম, এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেলটা ডিফাইন করতে হবে। লব্ধি কত, আর না, লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আমরা ডিফাইন করি, তো লব্ধির সাথে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কিন্তু লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ডিফাইন করলাম। তো মনে করো লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেলটা হচ্ছে আমি থিটা ধরলাম। তো এখন মনে করো আমি নির্দিষ্ট দিকে, ধরো এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য আমি অ্যাপ্লাই করব। তো স্টেটমেন্টটা বলি, যেদিক বরাবর লম্বাংশ উপপাদ্য আমি অ্যাপ্লাই করব, খেয়াল করবা এক্স অক্ষ বরাবর ধর আমি করব, তাহলে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে, বা লব্ধির নির্দিষ্ট দিক বরাবর উপাংশ হবে প্রতিটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। বুঝতে কষ্ট হয়েছে? লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে প্রতিটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। তো দেখি একটু আমরা কি হবে, বীজগাণিতিক সমষ্টির সমান। তো দেখি আমরা কি হবে, তো খেয়াল করবা লব্ধির সাথে এক্স অক্ষের, মনে রাখবা আমরা যে দিক বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব ওই দিক বরাবর আমরা কস লিখবো, কস। আবার বলি এটার প্রমাণ আমি দেখাবো না, প্রমাণ তোমরা পাবা হায়ার ম্যাথে বলবিদ্যা চ্যাপ্টারে, প্রমাণ তোমরা পাবা হচ্ছে হায়ার ম্যাথে বলবিদ্যা চ্যাপ্টারে, ওকে। হায়ার ম্যাথে যে তোমার স্থিতিবিদ্যা, বেসিক্যালি স্থিতিবিদ্যা চ্যাপ্টারে, ওকে। আচ্ছা, তো দেখো কি বল, মন দিয়ে খেয়াল করবা, সেটা হচ্ছে যে এখন আমরা লব্ধির সাথে এক্স অক্ষ বরাবর উপপাদ্য অ্যাপ্লাই করবো, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা লম্বাংশ উপপাদ্যটা অ্যাপ্লাই করবো, এক্স অক্ষ বরাবর নির্দিষ্ট দিক বরাবর। খেয়াল করবা যেই বরাবর আমি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবো না, ওই বরাবর আমি কজ লিখবো, মনে রাখবা কজ লিখবো। এটার প্রমাণ আমরা হায়ার ম্যাথে পাবো, প্রমাণে যাচ্ছি না। যেদিক বরাবর উপপাদ্য অ্যাপ্লাই করবো দিক বরাবর কজ আমি লিখবো, কজ। তাহলে খেয়াল করবা আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে, আর কস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ মানে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে প্রতিটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। তাহলে পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত, আলফা, তাহলে পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে পি কস আলফা, প্লাস কিউ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত, বিটা, তাহলে কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে কিউ কস বিটা, তারপরে প্লাস এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত, গামা, তাহলে খেয়াল করবা এস এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এস কস গামা। তাহলে এটা হচ্ছে আমার দেখো এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম। এবার আমরা যেই বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম এর লম্ব বরাবর আমরা অ্যাপ্লাই করবো এখন। তাহলে এক্স অক্ষের লম্ব কি আমার ওয়াই অক্ষ,
তো এবার যদি আমরা ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি, মানে এক্স অক্ষের উপর মানে লম্ব, এক্স যে দিক বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম তার লম্ব বরাবর আমরা এখন উপপাদ্য অ্যাপ্লাই করবো, মানে ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য আমরা অ্যাপ্লাই করব। তো এটা অ্যাপ্লাই করতে গেলে খুব বুদ্ধিমান হওয়া লাগে না, নর্মালি মানে একটু মানে মোটামুটি হলেই হয়, অত বুদ্ধিমান হওয়া লাগে না। জাস্ট কি করবে জানো, কজের জায়গায় জাস্ট সাইন বসাই দিবা, তাহলে ওয়াই অক্ষ মানে এটা একটু বুঝে শুনে বসাবা। এখানে জাস্ট কজের জায়গায় কি করবা, কজের জায়গায় জাস্ট সাইন বসাই দিবা, কিছুই না, কজের জায়গায় জাস্ট সাইন বসাই দিবা। তাহলে বসাই দাও, তাহলে আর কস থিটা, তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এখানে কি পি কস আলফা, একদম কপি পেস্ট করবা, পি কসের জায়গায় সাইন বসাই দিবা, তাহলে পি সাইন আলফা প্লাস এখানে কি কিউ কস বিটা, কসের জায়গায় সাইন বসাই দিবা, তাহলে কিউ সাইন বিটা প্লাস এখানে কি এস কস গামা, কসের জায়গায় সাইন বসাই দিবা, তাহলে এস সাইন গামা। তো দেখে নাও, এটা হচ্ছে আমরা ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম। তো বোঝা গেল কিনা একটু কমেন্টে জানাও, বোঝা গেল কিনা? হ্যাঁ, আমাদের সাথে এত স্টুডেন্ট লাইভে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো যাই হোক এইটুকু আমরা বুঝতে পারছি না, মিতু সাহা, শাহানা জাফরন, অর্থি, ওকে ওকে, আশা করি এইটুকু বুঝতে পারছি। হ্যাঁ, জাস্ট ওয়াই অক্ষ বরাবর সাইন লিখবো, এখানে জাস্ট কজ লিখবো, যে দিক বরাবর আমরা উপপাদ্য অ্যাপ্লাই করবো ওদিক বরাবর কজ লিখবো, এটা খুব সাবধানে লিখবো। এখানে কিন্তু আর এর সাথে থিটা, আর এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল থিটা, পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আলফা, কিউ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল বিটা, এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল গামা, বাট এখানে মনে রাখবা। আর ওয়াই অক্ষ কি হবে, জাস্ট কজের জায়গায় সাইন বসাই দিবা, কজ জায়গায় সাইন বসাই দিবা, কিছুই না, মনে থাকবে? আচ্ছা ওকে, সবাই আমরা বুঝতে পারছি। তো এবার দেখবা, এবার আমরা এই ম্যাথটা সলভ করব, খেয়াল করবা এই ম্যাথটা আমরা সলভ করব। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, তো খেয়াল করবা আমরা এই ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করব। দেখো এই ম্যাথটা এবার হচ্ছে, আচ্ছা তো এবার হচ্ছে দেখবা কি, এবার আমরা প্রশ্নটা পড়ি। রাকিব উত্তর পূর্ব দিকে 40 ডিগ্রি কোণে 15 মিটার গেল। তাহলে একটু চিত্রটা কি করছে, রাকিব আসলে কি করছে, রাকিব আসলে কি দুষ্টামি করলো, খেয়াল করবা। এই হচ্ছে আমরা ফার্স্টে দিক ব্যবস্থা আঁকি, এটা হচ্ছে আমাদের উত্তর দিক, খেয়াল করো, এটা হচ্ছে উত্তর দিক, নিচেরটা দক্ষিণ দিক, ডান দিকে ধরবা পূর্ব দিক, দেখো, আর বাম দিকে ধরবা হচ্ছে পশ্চিম দিক। ভালো কথা। তো মনে করো রাকিব এই দেখো মূল বিন্দুতে আছে, এই জায়গায় আছে। তো রাকিব কি করছে দেখি, দুষ্টটা কি করছে রাকিব। তো দাঁড়াও একটু ওয়েট করুন, সোজা করে লাইনটা সোজা হোক। এই হচ্ছে আমাদের উত্তর দিক, ওয়েট সুন্দর করে রাখি, এই হচ্ছে আমাদের উত্তর দিক। আচ্ছা, তো রাকিব কি করছে, রাকিব উত্তর পূর্ব দিকে 40 ডিগ্রি কোণে, মানে উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে 40 ডিগ্রি বলতে কি বোঝায় জানো, উত্তরের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে পূর্ব দিকে। উত্তর কোনটা, উপরে, উত্তরের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল করছে কোন দিকে, পূর্ব দিক মানে কি ডান দিক, খেয়াল করবা, উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে গেছে। তাহলে উত্তরের সাথে আমরা অ্যাঙ্গেল তৈরি করব, এই যে আমরা অ্যাঙ্গেল তৈরি করলাম 40 ডিগ্রি, মোটামুটি 40 ডিগ্রি। তাহলে উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে কোন দিকে গেছে, পূর্ব দিকে গেছে, যে উত্তর পূর্ব মানে ডান দিকে। তাহলে উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে, খেয়াল করবা এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। তাহলে উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে কতটুকু গেছে ভাইয়া, দেখো তো 15 মিটার গেল, 15 মিটার গেল। তাহলে এই বরাবর গেছে, এই বরাবর হচ্ছে আমার কত মিটার জানো, এই বরাবর হচ্ছে আমার 15 মিটার। এইটুকু হচ্ছে আমার 15 মিটার। তাহলে খেয়াল করবা উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে কতটুকু গেল, 15 মিটার গেল। 15 মিটার গিয়ে সে কোন জায়গায় আছে, এই জায়গায় এখন সে আছে। বোঝা গেল ব্যাপারটা? এখন রাকিব বর্তমানে এই জায়গাটাতে আছে, রাকিব হচ্ছে এই জায়গাটাতে আছে, রাইট? আচ্ছা, তো এবার খেয়াল করবা, এখন রাকিব এই জায়গায় আছে, এরপরে কি করলো, অতঃপর কি করলো, তারপর এখন রাকিব এই জায়গায় আছে। তাহলে এই জায়গায় আমরা দিক ব্যবস্থা আঁকি, এই জায়গায় আমরা দিক ব্যবস্থাগুলো আঁকার চেষ্টা করি, এই যে এখানে আমরা দিক ব্যবস্থাগুলো আঁকার চেষ্টা করবো। খেয়াল করবা এরপরে কি করলো, উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম, তাহলে উত্তর দিক দেখো, এই হচ্ছে আমার উত্তর দিক, উত্তর, ডান দিক পূর্ব, বাম দিক কিন্তু পশ্চিম, এই হচ্ছে আমার পশ্চিম। এরপরে রাকিব কি করছে দেখি তো আমরা ভাইয়ারা, উত্তর পশ্চিম দিকে 50 ডিগ্রি কোণে, মানে উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে, প্রথমে যেটা লেখা আছে, প্রথমে যে অক্ষর লেখা আছে ওটার সাথে, উত্তরের সাথে প্রথমে যে অক্ষর লেখা, উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে গেছে, উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ,
উত্তরের সাথে, উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ, মানে মোটামুটি এই যে উত্তরের সাথে কোন দিকে, পশ্চিম দিকে মানে বাম দিকে, উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে, 50 ডিগ্রি কোণ করে বাম দিকে, কারণ পশ্চিম তো বামে, বাম দিকে গেছে 50 ডিগ্রি কোণ করে, মানে এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে আমার 50 ডিগ্রি। তাহলে কতটুকু গেছে? 50 ডিগ্রি। উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে কতটুকু দূরত্ব অতিক্রম করলো বলতো? 60 মিটার গেল। মোটামুটি এই যে হচ্ছে 60 মিটার গেল, এই বরাবর 60 মিটার গেল, এই বরাবর 60 মিটার গেল উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে। উত্তরের সাথে দেখো এটা অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 50 ডিগ্রি কোণ করে এই দিকে গেল, পশ্চিম দিকে গেল, পশ্চিম দিকে কতটুকু গেল? 60 মিটার গেল। এইটুকু হচ্ছে আমাদের 60 মিটার, বোঝা গেল? 60 মিটার যাওয়ার পর এখন রাকিব কোন জায়গায় আছে? রাকিব এখন এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে রাকিব এখন আছে। তাহলে এই জায়গায় আবার দিক ব্যবস্থা আমরা রাখবো বলে এইটুকু বুঝতে পারছি কিনা? ওয়াও, অনেক স্টুডেন্ট। আচ্ছা তাহলে বলো এই জায়গায় এখন আমাদের রাকিব আছে, এই জায়গাটাতে এখন রাকিব আছে, বুঝছো? খেয়াল করবা এবার রাকিবের জন্য আবার স্থানাঙ্ক ব্যবস্থা কি, এই হচ্ছে আমার একটা, আমরা স্থানাঙ্ক অবস্থা আবার রাখবো। খেয়াল করো কি, মানে দিক ব্যবস্থা, সরি দিক ব্যবস্থা, স্থানাঙ্ক অবস্থা না, দিক ব্যবস্থা। তো সর্বশেষে পশ্চিম দক্ষিণ দিকে, পশ্চিম দক্ষিণ দিকে 65 ডিগ্রি কোণে, পশ্চিম দক্ষিণ দিকে, তাহলে পশ্চিম দিক আঁকি, এই যে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই যে পশ্চিম দিক, পশ্চিম দিক। আর দক্ষিণ দিক কোন দিক? নিচেরটা হচ্ছে আমার দক্ষিণ দিক, বাম দিকটা পশ্চিম দিক, নিচেরটা হচ্ছে আমার দক্ষিণ দিক। ভালো কথা বুঝলাম আমরা। পশ্চিম দক্ষিণ দিকে, তাহলে পশ্চিম দক্ষিণ মানে হচ্ছে পশ্চিমের সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করতে হবে, পশ্চিমের সাথে 65 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে দক্ষিণ দিকে গেছে। পশ্চিমের সাথে অ্যাঙ্গেল তৈরি করতে হবে, পশ্চিমের সাথে অ্যাঙ্গেল তৈরি করব কোন দিকে? দক্ষিণের দিকে। দক্ষিণ কোন দিকে? নিচের দিকে। পশ্চিমের সাথে কত ডিগ্রি কোণ পড়ে তো? 65 ডিগ্রি। পশ্চিমের সাথে 65 ডিগ্রি মানে এইটুকু অ্যাঙ্গেল 65 ডিগ্রি কোণ করে কোন দিকে? দক্ষিণ দিকে, মানে এই বরাবর গেছে, মোটামুটি এই বরাবর রাকিব গেছে, মোটামুটি এই বরাবর রাকিব গেছে। এবং কতটুকু গেছে বলতো ভাইয়া? 72 মিটার গেছে, 72 মিটার। রাকিব এখান থেকে এই বরাবর 72 মিটার গিয়ে এই জায়গায় রাকিব এখন আসলো, এই জায়গায় দেখো 72 মিটার পরিমাণ পথ অতিক্রম করলো। এখান থেকে এইটুকু আসতে, খেয়াল করবা এখান থেকে এইটুকু আসছে কতটুকু মিটার বলতো? 72 মিটার। এই হচ্ছে আমার 72 মিটার, বুঝছো? যার ফলে দেখো পশ্চিম কত ডিগ্রি কোণ করে? 65, মানে এই অ্যাঙ্গেলটা কত বলতো? 65 ডিগ্রি। তাহলে খেয়াল করবা পশ্চিমের সাথে 65 ডিগ্রি কোণ করে, পশ্চিমের সাথে দেখো দক্ষিণ দিকে, পশ্চিমের সাথে পশ্চিম থেকে অ্যাঙ্গেল উৎপন্ন করবো আমরা, পশ্চিম থেকে দক্ষিণ দিকে মানে নিচের দিকে অ্যাঙ্গেল উৎপন্ন করলাম 65 ডিগ্রি কোণ করে, এই বরাবর সে গেল, 72 মিটার গেল। এখন রাকিব কোন জায়গায় আছে? এই জায়গায় আছে, এই জায়গায় রাকিব থেমে আছে। এটা হচ্ছে রাকিবের ফাইনাল পয়েন্ট, আর এইটা হচ্ছে রাকিবের ইনিশিয়াল পয়েন্ট। লাইভে কোনো রাকিব নামে কেউ আছে কিনা কমেন্টে জানাও লাইভে। এটা হচ্ছে রাকিবের ইনিশিয়াল পয়েন্ট, রাকিবের ইনিশিয়াল পয়েন্ট। রাকিবের ইনিশিয়াল পয়েন্ট দেখলাম, রাকিবের ফাইনাল পয়েন্ট দেখলাম, এই যে রাকিবের ইনিশিয়াল পয়েন্ট, এই যে রাকিবের ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্টও জানলাম, ফাইনাল পয়েন্টও জানলাম। তাহলে লব্ধি মানে কি? লব্ধি সরণ, আদি বিন্দু থেকে শেষ বিন্দু বরাবর যে ভেক্টর চিন্তা করি আমরা, সেটা হচ্ছে আমার লব্ধি সরণ। আদি বিন্দু হচ্ছে এটা, এই বরাবর শেষ বিন্দুর দিকে আমার লব্ধি সরণটা কাজ করবে। তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দুকে কানেক্ট করলে তুমি যে ভেক্টরটা পাবা, এই যে ভেক্টরটা তুমি দেখতে পাচ্ছ, এই ভেক্টর বরাবর কি কাজ করবে? লব্ধি সরণ কাজ করবে শেষ বিন্দুর দিকে। আদি বিন্দু থেকে শেষ বিন্দু বরাবর, শেষ বিন্দু বরাবর আমার লব্ধি সরণ ভেক্টরটা কাজ করবে। তো লব্ধি সরণ ভেক্টরকে আমরা আর ভেক্টর নামে লিখলাম। তো আমার এই লব্ধি সরণের মান এবং দিক বের করতে হবে। তো এই লব্ধি সরণটা আমার বের করতে হবে। বলো বুঝতে পারছি কিনা? এই চিত্রটা লব্ধি সরণটা আমার বের করতে হবে। বলো এই চিত্রটা আমাদের প্রশ্ন থেকে আমরা চিত্রটা বুঝতে পারলাম কিনা? ওকে, আমরা এইটুকু বুঝতে পারছি। ওকে, আমরা এইটুকু তাহলে বুঝতে পারলাম, রাইট। এবার আমরা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব না? তো লম্বাংশ উপপাদ্যে কিন্তু আচ্ছা এখন কথা হচ্ছে কেন আমরা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব, কেন? দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আর এটা আমাদের আরেকটা ভেক্টর। এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমার আর। দেখো 15 মিটার 60, এটা কিন্তু আমাদের বহুভুজ সূত্র, মনে আছে তোমাদের বহুভুজ সূত্র? প্রথম ভেক্টর, এটা আমার অন্য একটা ভেক্টর, প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর, তৃতীয় ভেক্টর, এই যে 72 মিটার। এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমার আর, রাইট? এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমার কি বলতো? আর। এটা কিন্তু বহুভুজ সূত্র। দেখি চিন্তা করে বের করো কিভাবে এটা বহুভুজ সূত্র, দেখি কিভাবে বের করো, মানে চিন্তা করে তুমি বের করার চেষ্টা করো, চিন্তা করে বোঝার চেষ্টা করো। খেয়াল করবা
দেখো এটা হচ্ছে, দাঁড়াও একটু ওয়েট করো, একটু দক্ষিণ দিক মুছে দিচ্ছি, এই দেখো এটা মুছে দিচ্ছি, এই দেখো এই যে, তাহলে খেয়াল করবা, তাহলে 15 মিটার এই ভেক্টরটা, 60 মিটার আর 72 মিটার, এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমার আর। তাহলে তিনটা ভেক্টরের লব্ধি আমরা বের করব, তো তিনটা ভেক্টরের লব্ধি আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে বের করলে সুবিধা পাবো। আমরা লম্বাংশ উপপাদ্যটা এখন অ্যাপ্লাই করার চেষ্টা করব, কিন্তু কথা হচ্ছে যে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য তো ভাইয়া প্রতিটা ভেক্টরের আদি বিন্দুকে একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে হয়। এই চিত্র দিয়ে তো আসলে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করাটা খুব টাফ, তাই আমরা চিত্রটা রিড্র করব। চিত্রটা আমরা কি করবো বলতো ভাইয়ারা, রিড্র করব। তাহলে রিড্র করি, আবারও আঁকি, তাহলে আবারও আমরা এই চিত্রটা আঁকবো, এমন ভাবে আঁকবো যেন আমাদের লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে কি হয়, সুবিধা হয়। তো এই যে আমরা আবার দিক ব্যবস্থা দিলাম, এটা আমার উত্তর দিক, এটা আমার দক্ষিণ দিক, এটা আমার পূর্ব দিক, আর এই যে আমার পশ্চিম দিক, এভাবে আমরা দিক ব্যবস্থাগুলো দিলাম। এবার যেভাবে ভেক্টরগুলো লেখা আছে ওই ভেক্টরগুলোর আমরা আদি বিন্দুগুলো এই জায়গায় এসে আমরা বসাবো। এই যে ভেক্টরগুলো 15, 60, 72, এগুলোর আদি বিন্দু আমরা এই জায়গায় এসে আমরা বসাবো, এই জায়গায় এসে আমরা বসাবো। তো একটু খেয়াল করবা, এই যে 72 মিটার, এটা কিন্তু পশ্চিমের সাথে 65 ডিগ্রি কোণ করে 72 মিটার এই বরাবর গেছে। দেখো খেয়াল করবা, এখানে আমরা এই যে 72 মিটারের ভেক্টরটা আঁকি, দেখো খেয়াল করবা, এই যে 72 মিটারের ভেক্টরটা আমি আঁকতেছি, খেয়াল করো, পশ্চিমের সাথে 65 ডিগ্রি কোণ করে এই বরাবর একটা ভেক্টর কাজ করে। তো এইটা হচ্ছে আমার 72 মিটারের ওই ভেক্টরটা, এটা আমার 72 মিটারের ওই ভেক্টরটা, বুঝছো ব্যাপারটা? এই যে 72 মিটার দেখছো আঁকছি, এটা হচ্ছে আমার 65 ডিগ্রি, 65 ডিগ্রি। দেখো আমি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আঁকবো, ওকে। তারপর দেখো এবার আমি 60 মিটারটা আঁকি, 60 মিটারটা দেখো উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করছে, বা এই যে এই বরাবর পশ্চিমে 60 মিটার, তাহলে এটাই আমি এভাবে আঁকবো, এটা আমি এভাবে আঁকবো। এই জায়গাটা আমরা আঁকি, দেখো বুঝো কিনা, এই বরাবর 60 মিটার গেল, এই দেখো আমাদের 60 মিটার, এই বরাবর 60 মিটার গেল, এটা হচ্ছে আমার 60 মিটারের একটা ভেক্টর, 60 মিটার, এই 60 মিটার উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করছে বামে, খেয়াল করবা, এই দেখো বামে আমাদের উত্তরের সাথে কত ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে এইটাই কিন্তু আমি আঁকলাম, দেখো এমন ভাবে আঁকলাম যেন আদি বিন্দুটা একদম এই পয়েন্ট থেকেই হয়, মূল বিন্দুতে হয়, মানে এইটাকে আমি জাস্ট এই যে আঁকলাম, দেখো 60 মিটারটাকে আমি এইভাবে আঁকলাম, দেখছো, যাতে করে আদি বিন্দু একটা পয়েন্টে মিলে যায়। 72 এর আদি বিন্দু কোনটা, এটা, 60 এর আদি বিন্দু কোনটা, এটা, দুটো ভেক্টরের আদি বিন্দু একটা পয়েন্টে মিলে গেল। তারপরে এখন আমি 15 মিটারটা আঁকি, 15 মিটারটা দেখো উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে, উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে 15 মিটার আঁকা আছে, দেখো এই যে এই বরাবর হচ্ছে, এটা ঠিক ছিল না, দি এই বরাবর হচ্ছে আমার, দাঁড়াও এই বরাবর হচ্ছে আমার, এই যে এইটুকু হচ্ছে আমার 40 ডিগ্রি, এই যে আমার 40 ডিগ্রি কোণ করে কত মিটার বলতো, 15 মিটারের ভেক্টরটা কাজ করে। তাহলে এই বরাবর 15 মিটারের ভেক্টরটা কাজ করে। দেখো তো ভাইয়া এই চিত্রটা এখানে ড্র করছি, দেখো 15 মিটারের আদি বিন্দু এই পয়েন্টে আছে। তাহলে এমন ভাবে আঁকলাম যেন প্রতিটা ভেক্টরের আদি বিন্দু একটা পয়েন্টে সমাপতিত হয় বা মিলিত থাকে। এইটুকু বুঝছি আমরা, এইটুকু বুঝতে কি খুব কষ্ট হয়েছে বলতো? খুব কষ্ট হওয়ার কথা না। এবার খেয়াল করবা, এবার 15, 60 আর 72 তিনটা ভেক্টর, 15, 60 আর 72 তিনটা ভেক্টর। এখন আমরা এই তিনটা ভেক্টরের লব্ধিটা আমরা বের করব, এই তিনটা ভেক্টরের লব্ধি। তাহলে খেয়াল করবা, 15, 60 আর 72 এই তিনটা ভেক্টরের লব্ধি বের করব। লব্ধিটা একদম আন্দাজে আঁকবা। তো আন্দাজে আঁকো, এই বরাবর মনে করো লব্ধিটা কাজ করে, একদম আন্দাজে আঁকো, এই বরাবর মনে করো লব্ধিটা কাজ করে, এই লব্ধি ভেক্টরের মান দিলাম আর ভেক্টর, আন্দাজে আঁকো, এই লব্ধি ভেক্টরটাই হচ্ছে আমার লব্ধি সরণ, 15, 60 আর 72 এর লব্ধি সরণ হচ্ছে আমার আর, ওকে। আচ্ছা এবার কি করবা, এবার লম্বা, আচ্ছা আগে আমাকে কমেন্টে বলো এই চিত্র আর এই চিত্র বুঝছো কিনা। এটা হচ্ছে প্রশ্ন থেকে দেন আমরা চিত্রটা আঁকছি, আর এটা হচ্ছে সিম্পলিফাইড করে আঁকছি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য। বলো বুঝতে পারছি কিনা? এক্স্যাক্টলি ভেক্টর শিফটিং বলতে পারো, এক্স্যাক্টলি, হ্যাঁ, ওকে। আচ্ছা তো দেখো তো এবার দেখবা, এবার তাহলে লম্বাংশ পদ্ধতি যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে প্রতিটা আমরা এক্স অক্ষ, ধরো আমরা এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য এখন অ্যাপ্লাই করতে চাই, এই আমার এক্স অক্ষ, ধরো আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার প্রতিটা আস্তে আস্তে শুনো, প্রতিটা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানতে হবে, আস্তে আস্তে শুনো, এবং লব্ধি ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানতে হবে।
এবং অ্যাঙ্গেলগুলো আমরা নিব অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে। ওকে, আস্তে আস্তে শোনো, খেয়াল করবা। এবার 15 মিটারের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানতে হবে। আচ্ছা দেখো তো, 15 মিটারের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কিন্তু 40 ডিগ্রি। 15 মিটারের সাথে এই যে ওয়াই অক্ষে, সরি 15 মিটারের সাথে ওয়াই অক্ষের অ্যাঙ্গেল কিন্তু 40 ডিগ্রি। তাহলে বাদ বাকি অ্যাঙ্গেল, এই দেখো আমাকে বলবা তো এইটুকু অ্যাঙ্গেল আমার কত বলো তো? এইটুকু যদি 40 হয়, পুরোটা তো 90। তাহলে এইটুকু কত বলো তো? এইটুকু কিন্তু আমার 50 ডিগ্রি না বলো তো? 50 আর 40 কত? 90 ডিগ্রি। তাহলে দেখো তো 15 মিটার এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 50 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 15 মিটার এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করলো তা আমি বের করে ফেললাম। ব্যাপারটা বেশ মজা না? আচ্ছা, এবার আমি কি করব? এবার আমি হচ্ছে 60 মিটার, এই যে 60 মিটারের এই ভেক্টরটা এক্স অক্ষে, আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ পদে অ্যাপ্লাই করব। 60 মিটারের এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে দেখো তো ভাইয়েরা, আমাকে কমেন্টে জানাও যে এই যে এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে 60 মিটার কতটুকু কোণ উৎপন্ন করে বলো। এখান থেকে এইটুকু কিন্তু 90 ডিগ্রি। দেখো ভাইয়েরা, এখান থেকে এইটুকু কিন্তু 90 ডিগ্রি, আর এখান থেকে এইটুকু কিন্তু দেওয়া হয়েছে 50 ডিগ্রি। তাহলে 90 যোগ 50 মানে কত ভুলে গেছি ভাই, কমেন্টে জানাও। 90 যোগ 50 ভুলে গেছি। জুলিয়া আক্তার, নাফিসা বিনতে আলম, আবির কুমার প্রত্যেকে বলছে 140 ডিগ্রি। লেখাল করবা 60 মিটার এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে কতটুকু কোণ উৎপন্ন করলো, তোমরা যেটা বলবো ওইটাই। 140 ডিগ্রি তোমরা বলছো, তোমরা যা বলছো তাই করলাম। ঠিক আছে, তোমরা যা বলছো আমি তাই বসালাম। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এবার আমরা করবো, দেখো তাহলে 15 মিটার এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করলো বের করলাম, লাল অ্যাঙ্গেলটা। 60 মিটার এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করলো বের করলাম, নীল অ্যাঙ্গেলটা। এবার 72 মিটার এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে কতটুকু কোণ উৎপন্ন করে, দেখো একটু আস্তে আস্তে করে বের করার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা। দেখো তো, বুঝতে পারছি কিনা? দেখো তো, এই যে এক্স অক্ষ এই রাউন্ড করে উল্টো করে, মানে একদম কি করে বলতো, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, আমি বলছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেল নিব তাহলে ভালো হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেল নিব তাহলে ভালো হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেল নিব তাহলে ভালো হয়। এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে আমরা 72 মিটারের অ্যাঙ্গেলটা নিব। এক্স অক্ষ বরাবর উপপাদ্য অ্যাপ্লাই করব তো তাই এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে আমি 72 মিটারের অ্যাঙ্গেলটা বের করব। আমাদের বলবা এই লাল অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এই লাল অ্যাঙ্গেলটা, এই লালটু অ্যাঙ্গেলটার ভ্যালু কত বলো তো? লালটু অ্যাঙ্গেলটার ভ্যালু কত বলো তো? লালটু অ্যাঙ্গেলটার ভ্যালু কত? এখান থেকে এইটুকু তো 180 ডিগ্রি, একটু তো শিওর। খেয়াল করবা, এখান থেকে এইটুকু আমার 180 ডিগ্রি, এইটুকু তো দুনিয়ার সবাই শিওর। 180 সাথে কতটুক যোগ করতে হবে বলো তো? 65 যোগ করতে হবে না? 180 সাথে 65 যোগ করলে তো আমি লালটু অ্যাঙ্গেল পেয়ে যাবো, তাই না? কত আসে বলো? এক্স্যাক্টলি 245 ডিগ্রি। এক্স্যাক্টলি 245 ডিগ্রি। এক্স্যাক্টলি এই লালটু অ্যাঙ্গেলটা কি লালটু কালটে লিখবো? লালটু কালটে লিখি। 200 কত ডিগ্রি বলো তো? 245 ডিগ্রি। তাহলে এই লালটু অ্যাঙ্গেলটা লালটু কালটে লিখলাম 245 ডিগ্রি। বুঝলাম। এবার আমরা লম্বাংশ পদে অ্যাপ্লাই করি। এই চিত্রটা মুছে ফেললাম। হ্যাঁ, এই চিত্রটা মুছবো না, এই চিত্রটা মুছবো না, একটু লাগবে, আমার কাজে লাগবে, একটু কাজে লাগবে। আমি এইটুকু মুছে ফেলি, তুমি কিছু মনে করবা? এইটুকু মুছে ফেলি, ছোট করে লিখি, ছোট করে। আচ্ছা, আমরা এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব নির্দিষ্ট দিকে। তো যে দিক বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব ওদিক বরাবর কি বসাবো? কস বসাবো, কস। ওকে, ছোট করে লিখি। হ্যাঁ, কষ্ট হবে না তো? আচ্ছা, লেখা করবা। এবার লব্ধিটা আমার আর, তো লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল ধরি। তো এই আমার এক্স অক্ষ, তো লব্ধির সাথে এই যে লব্ধি, তো লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেলকে আমি ধরলাম হচ্ছে থিটা। এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে মনে করো লব্ধিটা থিটা কোণ উৎপন্ন করলো। দেখি কি হয়। তো লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত ধরলাম? থিটা। তাহলে আর কস থিটা মানে লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল থিটা। তাহলে আর কস থিটা ইজ ইকুয়াল টু প্রতিটা ভেক্টরের সাথে প্রতিটা ভেক্টরের ওই এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। 15 মিটার এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে? 50 ডিগ্রি না লাল অ্যাঙ্গেলটা? 15 মিটার এক্স অক্ষের সাথে এই ছোট লাল অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে। তাহলে 15 কস কত বলতো? 15 কস 50 ডিগ্রি। তাহলে 15 কস হচ্ছে 50 ডিগ্রি প্লাস, এবার আমরা বলবা
60 মিটার এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করলো? এই যে দেখো নীল অ্যাঙ্গেলটা 60 মিটার এক্স অক্ষের সাথে, তোমরাই বলছো নীল অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে, এই যে অ্যাঙ্গেলটা 60 মিটার এক্স অক্ষের সাথে, মুছে ফেললাম কেন, এই যে এই দেখো 60 মিটার এক্স অক্ষের সাথে 140 ডিগ্রি, তাহলে এটা কত হবে বলো তো? 60 cos 140 ডিগ্রি, 60 মিটার এক্স অক্ষের সাথে 140 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। প্লাস 72 মিটার এক্স অক্ষের সাথে এই বিশাল বড় অ্যাঙ্গেল তৈরি করলো না? কত? তোমরাই তো বলছিলা 245 ডিগ্রি, তাহলে কত হবে? 72 cos 245 ডিগ্রি। আমার একটু কমেন্ট করে জানাই দাও তো একটু কষ্ট করে, যে আমার এই আর cos থিটার মানটা কত আসবে? আর cos থিটার মানটা বলো তো কত আসবে? কমেন্টে জানাই দাও, একটু দ্রুত কমেন্টে জানাতে থাকো যে আর cos থিটার ভ্যালুটা কত আসবে, দ্রুত কমেন্টে জানাই দাও। আর cos থিটা কত আসবে এটা আমাকে কমেন্টে জানা দাও। এক্স অক্ষ বরাবর উপপাদ্য অ্যাপ্লাই করা শেষ, এবার ওয়াই অক্ষ বরাবর উপপাদ্যটা অ্যাপ্লাই করব। ওয়াই অক্ষ বরাবর তো তোমাকে বলছিলাম যে ওয়াই অক্ষ বরাবর বা একটা লাইন লেখার পর ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে গেলে অতি বুদ্ধিমান হওয়ার কোনো দরকার নেই, একটু সহজ সরল হও না। জীবনে কোনো কোনো ক্ষেত্রে একটু সহজ সরল হলে পাওয়া যায়, মানে লাভবান হওয়া যায়। তো দেখো যেখানে যেখানে কজ আছে চোখ বন্ধ করে সাইন বসাই দিবা, আর কস থিটা চোখ বন্ধ করে আর সাইন থিটা বসাই দিলা ইজ ইকুয়াল টু 15 cos 50 চোখ বন্ধ করে 15 sin 50 বসাই দাও। এত করার দরকার নেই, হ্যাঁ চিন্তা করার দরকার নেই। প্লাস 60 cos 140 ডিগ্রি, তাহলে দুষ্টুমি করে বসাই দাও 60 sin 140, জাস্ট কজের জায়গায় দুষ্টুমি করে সাইন বসাই দিবা। 72 cos 245 দুষ্টুমি করে 72 কজের জায়গায় সাইন বসাই দিবা, সাইন 245 ডিগ্রি। তাহলে এবার আমরা কি করবো? আমাদের বলবা এটার ডান পক্ষের মানটা কত আসে, আর সাইন থিটা, আর সাইন থিটার ভ্যালুটা কত আসে আমাকে বলবে। একটু ছোট করে লিখলাম, বোর্ডের জায়গা কম দেখে, তাই বলো কত আসে, বলো। বলো মানগুলা কত আসে, কোনটার মান বললাম? তাহসিন আল উদয়, তোমরা মনে হয় আর cos থিটার মানটা বলছো, তাই না? আর cos থিটার মানটা বলছো না? বলো তো একটু, আর cos থিটাটা আমাকে বলবা, আর cos থিটার মানটা কত এটা আমাকে বলবা। আচ্ছা, আর cos থিটার মানটা একটু বলি, দেখো এই দেখো কত আসবে। ও এই যে নাফিসা বিনতে আলম সবার আগে বলছে, থ্যাংক ইউ, আমি ওটা দেখে বসাই দিলাম। হ্যাঁ, আসবে হচ্ছে -66.75। ওকে, দুইজন বলছে -66.75, এটা হচ্ছে আমার এই যে আর cos থিটার ভ্যালু, আর আর সাইন থিটার ভ্যালু হচ্ছে আমার -15.19 তাহলে 196 বসাই দিলাম, তাহলে 7.5 তো 7.5। আচ্ছা, তাহলে এত, তাহলে এটাকে দাও হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটাকে দাও হচ্ছে 2 নাম্বার সমীকরণ, তাহলে 1 নাম্বার সমীকরণ আর এই যে 2 নাম্বার সমীকরণ, বুঝে গেল? তো এবার আমরা কি বের করব? আর বের করব আর থিটা বের করব, লব্ধির মান, লব্ধি সহনের মান বের করব। লব্ধি সহনের মান মানে হচ্ছে আর বের করা, আর লব্ধির দিক বের করব, দিক মানে হচ্ছে অ্যাঙ্গেল থিটা বের করা। তাহলে আমরা মান বের করব আর কি বের করব? দিক বের করব। তাহলে আস্তে আস্তে করে বের করার চেষ্টা করি। এবার দেখো আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে স্কোয়ার করে যোগ করব, তাহলে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমাদের ক্লাস মানে শেষ অলমোস্ট। 1 নংকে স্কোয়ার করব, 2 নংকে স্কোয়ার করব, স্কোয়ার করে যোগ করব, যোগ করলে দেখবা আর এর ভ্যালু চলে আসবে। তাহলে বাম পক্ষকে স্কোয়ার করো, তাহলে হবে হচ্ছে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এর বাম পক্ষকে স্কোয়ার করলো হবে হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 নং এর ডান পক্ষকে স্কোয়ার করো হবে হচ্ছে -66.75 এর স্কোয়ার প্লাস 2 নং এর ডান পক্ষকে স্কোয়ার করো হবে হচ্ছে -15.196 এর স্কোয়ার। এবার খেয়াল করবা বাম পক্ষে আর স্কোয়ারটা কমন নাও, থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, রাইট? আর ডান পক্ষে এই মানটা একটু আমি ক্যালকুলেটরে বের করি, এই মানটা 66.75 এর স্কোয়ার প্লাস 15.196 এর স্কোয়ার। ওকে, তাহলে এই দুটোকে যোগ করলে আসবে হচ্ছে মোটামুটি, উরি বাবা বড় মান আসতেছে, তাহলে 4686.480 এমন কিছু আসতেছে। এবার খেয়াল করবা ছোট্ট বন্ধুরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত? 1। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে
আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 তো না, আর ইজ ইকুয়াল টু 4686.480। তাহলে এখান থেকে আমরা আর ইজ ইকুয়াল টু পাবো রুট ওভার এই টার্মটা, তাহলে রুট ওভার অ্যান্সার লিখলে আমার টার্মটা চলে আসবে 68.46 মিটার তুমি লিখতে পারো। এই দেখো আমরা লব্ধি সরণের মানটা পেয়ে গেলাম, মান বা ভ্যালু আমরা পেয়ে গেলাম, বা ভেক্টরের ম্যাগনিটিউড আমরা পেয়ে গেলাম। এইটুকু বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা? বলো তো এইটুকু বুঝতে পারলা কিনা? এইটুকু বুঝতে পারছো কিনা? ইজিলি আমরা এইটুকু বুঝতে পারছি। ওকে, ইজিলি আমরা এইটুকু বুঝতে পারলাম, লব্ধির ভ্যালু বা মান আমরা বের করলাম, আর লব্ধির ভ্যালু বা মান আমরা বের করলাম, এবং লব্ধির দিক আমরা এখন একটু বের করার চেষ্টা করব। লব্ধির দিক, তো লব্ধির দিক মানে অ্যাঙ্গেল থিটা, তো লব্ধির দিকটা আমরা বের করব। আগে বলো আমি এইটুকু কি মুছতে পারি? আচ্ছা এই প্রশ্নই মুছে দিই, এই প্রশ্নই মুছে দিই। কি এইটুকু মুছতে পারি? প্রশ্নই মুছে দিই, সমস্যা আছে? প্রশ্নই মুছে দিই। আচ্ছা, এর কত কত জায়গা হয়ে গেল ভাই, কি জায়গা সংকট বলেন? আচ্ছা, তো এবার দেখবা, এবার আমরা 2 নং ভাগ 1 নং করব, 2 ভাগ 1 করব, দেখি কেমন আসে। তাহলে 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দিয়ে ভাগ দিব। দেখো 2 এর বাম পক্ষ ভাগ 1 এর বাম পক্ষ, 2 এর বাম পক্ষ কত আমার? আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। দেখো 2 এর বাম পক্ষ ভাগ 1 এর বাম পক্ষ, আর দেখো 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 2 এর ডান পক্ষ কত? 2 এর ডান পক্ষ হচ্ছে -15.196 ভাগ, আর এখানে বলো তো 1 এর ডান পক্ষ কত? -66.75। আচ্ছা, এখান থেকে যদি একবারে আমি tan থিটা লিখি আমার কি খুব কষ্ট হবে বুঝতে? বলো তো, মনে হয় না খুব কষ্ট হবে, কারণ এই দেখো আর 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 কাটাকাটি চলে যায়, যার ফলে সাইন বাই কস কি লেখা যায় বলো তো ছোট বন্ধুরা? tan থিটা লেখা যায়। আর এখানে মাইনাস মাইনাস প্লাস, দেখো তো এই মানটা কত আসে, দেখো তো এই মানটা কত আসে, দেখো একটু ছোট করে দেখো এই মানটা কত আসে। এই মানটা আসবে হচ্ছে 15.196 ভাগ 66.75। ওকে, ভালো কথা। তাহলে এইখান থেকে মানটা আসবে হচ্ছে, দেখো 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 0.22765 এত চলে আসে। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে tan ইনভার্স এটা। তাহলে tan ইনভার্স, এটা অনেকে পারো না, দেখে নাও tan ইনভার্স করতে হয়, জানা উচিত। অনেকে পারো না, আমি জানি, আমার এক্সপিরিয়েন্স বলে। এখান থেকে আমরা থিটা ইজ ইকুয়াল টু কি করব? থিটা ইজ ইকুয়াল টু এই মানটা বসাবো, tan ইনভার্স দিয়ে অ্যান্সার কত আসে? মানটা 12.82 ডিগ্রি। তাহলে 12.82 ডিগ্রি, তাহলে এই হচ্ছে আমার থিটা, এই হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে আমার থিটা মানে দিক, লব্ধির দিক, আর ইয়া মানে হচ্ছে, আর মানে হচ্ছে লব্ধির মান। তো এখান থেকে আরেকটু কিছু জানতে হবে, একটু ফিল পাওয়ার জন্য একটু জানতে হবে। এই থিটাটা ফিল পাওয়া যায় নাই এখন পর্যন্ত, তো থিটাটা একটুখানি ফিল পাইতে হবে। থিটাটা একটু দেখো, এটুকু বুঝতে পারছি কিনা বলো? আচ্ছা আচ্ছা, ওকে, তো এইটুকু আশা করি আমরা বুঝলাম। এবার আমার থিটাটা একটু বুঝতে হবে, আমার থিটাটা একটু বুঝতে হবে, থিটাটা একটু বুঝতে হবে। থিটা তো একটু মুছলাম আমরা, এই টার্মটুকু, মাঝখানের টার্মগুলো আমরা মুছলাম, মাঝখানের টার্মগুলো একটুখানি বুঝলাম। খেয়াল করো, শেষ আমাদের পড়াশোনা শেষ, আমাদের পড়াশোনা শেষ, আজকেই শেষ, ঠিক আছে, শেষ। তাহলে এবার খেয়াল করবা, এখানে থিটা মানে বোঝায় লব্ধির সাথে এক্স অক্ষের কোণ, লব্ধির সাথে এক্স অক্ষের কোণ, এক্স অক্ষের কোণ মানে লব্ধিটা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করলো, এটা আসলে থিটা বোঝায়, এটা আসলে থিটা বোঝায়। তাহলে খেয়াল করবা, আমি এখানে লব্ধিটা আন্দাজে ধরছিলাম না এই বরাবর, আন্দাজে। তো খেয়াল করবা, আমি লব্ধিটা আন্দাজে ধরছিলাম কোন বরাবর? আন্দাজে ধরছিলাম এই কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট বলে এটাকে। এই বরাবর আমি ধরছিলাম লব্ধিটা, মানে মোটামুটি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট ধরছিলাম, প্রথম কোয়াড্রেন্ট তো বুঝো চতুর্ভাগ, মোটামুটি আমি ধরছিলাম এই বরাবর আমার লব্ধি কাজ করে, 8টা আসলে এই বরাবর কাজ করে। ওকে, আচ্ছা, তো লব্ধির সাথে এক্স অক্ষের কোণ, সেটা হচ্ছে আমি থিটা বের করছি, লব্ধির সাথে এক্স অক্ষের কোণ কত? 12.82 ডিগ্রি না? ব্যাপারটা হচ্ছে এই যে এই কোণটার ভ্যালু কি 12.82 ডিগ্রি? ছোট ভাইয়ারা বলো তো একটু, এই কোণটা যে এটা তো এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে লব্ধি এই অ্যাঙ্গেলটা কি 12.82 ডিগ্রি? বলো তো,
চিন্তা করে বলো, এই অ্যাঙ্গেলটা কি 12.82 ডিগ্রি? ঠিক আছে ঠিক আছে ভাইয়া, এক্স অক্ষের সাথে লব্ধির অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি 12.82 ডিগ্রি? বলো তো, চিন্তা করে বলো। এই তোমরা কতজন লাইভে আছে বলতো? আচ্ছা হ্যাঁ, তো দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটা ঠিক আছে তুমি বলতেছো, বাট আমার অ্যাকচুয়ালি কি অ্যান্সার কি এটাই? অ্যান্সার অ্যাকচুয়ালি এটা না, একটু খেয়াল করবা আর একটু সূক্ষ্ম চিন্তা করো। এখানে আমার কজের ভ্যালু কি আসছে? মাইনাস। আবার দেখো সাইনের ভ্যালু কি আসছে? মাইনাস। কজের ভ্যালু আসছে মাইনাস, আর সাইনের ভ্যালু কি বলো তো? মাইনাস। তাহলে এবার খেয়াল করবা, এবার আমরা কোয়াড্রেন্ট ভাঙানো দেখছিলাম, কোয়াড্রেন্ট ভাঙানো মনে আছে? কোয়াড্রেন্ট 9-10 এ পড়ছিলাম, খেয়াল করবা। অল, এখানে সবাই পজিটিভ, অল স্টুডেন্ট মানে হচ্ছে এখানে হচ্ছে সাইন আর কসেক পজিটিভ, মনে আছে তোমাদের? সাইন আর কসেক পজিটিভ, এটা হচ্ছে তোমার টেক। তারপর হচ্ছে টেক মানে ট্যান আর কট হচ্ছে পজিটিভ, ট্যান আর কট হচ্ছে পজিটিভ। এখানে এই জায়গায় সাইন আর কসেক পজিটিভ, আর এখানে সবাই পজিটিভ, এই জায়গায় সবাই পজিটিভ। আর এই জায়গায় যেটা, এই জায়গায় হচ্ছে তোমার কি জানি ভুলে গেছি, হ্যাঁ কস আর সেক, কস আর সেক হচ্ছে পজিটিভ, এই হচ্ছে আমাদের ব্যাপার, এটা তো জানি আমরা। আমার এমন একটা কোয়াড্রেন্ট খুঁজে বের করতে হবে যেই কোয়াড্রেন্টে কজের ভ্যালু নেগেটিভ আবার সাইনের ভ্যালু নেগেটিভ। এটা কি প্রথম কোয়াড্রেন্টে কি কজের ভ্যালু নেগেটিভ আর সাইনের ভ্যালু দুইটা কি একসাথে নেগেটিভ? না ভাই, এখানে সবাই পজিটিভ। এখানে আরে এটা হবে না, দেখো এখানে সাইনের, আমার দরকার সাইনের ভ্যালু নেগেটিভ হওয়া এমন কোয়াড্রেন্ট। এটা কি সাইনের ভ্যালু নেগেটিভ এই কোয়াড্রেন্টে হবে? না ভাইয়া, এই কোয়াড্রেন্টটাও তো হবে না, এটাও হবে না, বুঝছো? দেখো তো এখানে তো কজের ভ্যালু পজিটিভ, তাই না? কিন্তু আমার দরকার কজের ভ্যালু নেগেটিভ এমন একটা কোয়াড্রেন্ট, তাহলে এমন একটা চতুর্ভাগের অংশ দরকার, এটাও আমার চলবে না। এটা কিন্তু খেয়াল করবা, এখানে কিন্তু কজের ভ্যালু নেগেটিভ আবার সাইনের ভ্যালু নেগেটিভ, তাহলে অবশ্যই আমার এই থার্ড কোয়াড্রেন্টে কি হবে? আমার থিটাটা হবে, মানে থিটাটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে, অর্থাৎ লব্ধির দিকটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে। এইটুকু বোঝা গেল কিনা বলো? এখানে কিন্তু চিত্র রেখে বোঝা আছে, দেখো একটু খেয়াল করো। আমি মোটামুটি ফিগার এমন ভাবে আসছি দুষ্টামি করে, মানে বুদ্ধি করে, যে 8টা যেন থার্ড কোয়াড্রেন্টে পড়ে। লব্ধি তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়বে, লব্ধি অ্যাকচুয়ালি কোথায় পড়বে? এই যে থার্ড কোয়াড্রেন্টে পড়বে। এবার তাহলে আমার অ্যাকচুয়ালি লব্ধিটা অ্যাকচুয়ালি এরকম হবে না, এরকম লব্ধিটা হবে না, আন্দাজে হয়তো আঁকছিলাম, সমস্যা নেই, আন্দাজে। লব্ধিটা কেমন হবে তাহলে খেয়াল করবা, এই হচ্ছে আমার এই যে লব্ধিটা ঠিক বলছো, আমি এটা কিন্তু সত্যি বলছি, লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কিন্তু থিটা এটা, বাট লব্ধিটা অ্যাকচুয়ালি এই বরাবর কাজ করবে, এই যে আমার লব্ধিটা কাজ করবে এই বরাবর, এটা কিন্তু সত্যি বলছি। লব্ধি এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা, এটা কিন্তু সত্যিই বলছি, এটা কিন্তু ঠিকই বলছি। দেখবা এই যে এটা আমার এক্স অক্ষের সাথে এই যে লব্ধির অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, এই যে এক্স অক্ষের সাথে লব্ধির অ্যাঙ্গেলটা কত আমার? থিটা। দেখো মিলছে কিন্তু, বাট অ্যাকচুয়ালি থার্ড কোয়াড্রেন্টে। এই যে থিটা, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আমার এটা 12.82 ডিগ্রি। তাহলে এটা কোন দিকে বলো তো? লব্ধিটা কোন দিকে? এটা তো উত্তর দিক, দক্ষিণ দিক, ডান দিকটা পূর্ব দিক, বাম দিকটা পশ্চিম দিক, আর নিচেটা কি দক্ষিণ দিক। তাহলে কি করবা? পশ্চিমের সাথে দক্ষিণ দিকে 12.82 ডিগ্রি কোণে তোমার হচ্ছে এই লব্ধিটা কাজ করবে, লব্ধির সরণটা কাজ করবে। তো সরণের মান এর দিক আর মান বুঝা গেল? বলো বুঝতে পারছো কিনা বলো? আমাদের সাথে সোহেব আলম, উচ্ছ্বাস ভাই আছে এবং রাতুল ভাই আছে, দুজনে অসাধারণ হচ্ছে টিচার, অসাধারণ ইনস্ট্রাক্টর। আমাদের অনলাইন জগতে হচ্ছে ফিজিক্সের অসাধারণ ইনস্ট্রাক্টর আমার লাইভ ক্লাসে এখন কমেন্ট করলেন দুজন। থ্যাংক ইউ সো মাচ ভাইরা আমার লাইভ ক্লাসটায় কমেন্ট করার জন্য, আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার লাইভ ক্লাসে কমেন্ট করলেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ। বলো বুঝতে পারলা কিনা? ওকে ঠিক আছে, তাহলে ভালো থেকো। ঠিক আছে, তাহলে আজকে জাস্ট একটা ম্যাথ এমনি করালাম। ভালো থেকো, হ্যাঁ সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, গুড নাইট।